চুল টুল সব ঠিক আছে আশা করা যায়। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আজকে আমরা আলোচনা করছি আমাদের জীববিজ্ঞানের সেই চিরচেনা অধ্যায়, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। আমাদের দেশের সমস্ত স্টুডেন্টদেরকে যদি এক জায়গায় করা হয় এবং এক জায়গাতে করার পর জীববিজ্ঞানের ক্ষেত্রে তাদের কোন অধ্যায়ে সবচাইতে বেশি প্রবলেম সেটা জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় 95% স্টুডেন্ট উত্তর দিবে এই চতুর্থ অধ্যায়কে নিয়ে। মানে আমার যেটা অবজারভেশন বা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে যেটা দেখেছি, তাদের চতুর্থ অধ্যায় মানে সবচাইতে কঠিন অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে লিখবো না, সো আমাদের বলিয়ান না স্যার অমুক ধুমুক অনেক কথা। তো যখন আসলে সম্পূর্ণ অধ্যায়টাকে ভালো মতন জানা যায় অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে বা আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে অধ্যায়টাকে সহজভাবে দেওয়ার জন্য। বাকিটুকু আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করছেন সেটাও কিন্তু দেখার বিষয়। সো আমাদের বায়োলজি চতুর্থ অধ্যায় একটা সেই লেভেলের অধ্যায়, আর ওই অধ্যায়কে আপনার খুন করার জন্য বলেন বা ওই অধ্যায়কে ভালো মতন জানার জন্য বলেন, এই আপনার অস্ত্রগুলো লাগবে। এই অস্ত্রগুলো প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগবে। সো এই অস্ত্রগুলো আপনি আজকে ভালো মতন জানবেন, তারপরে অধ্যায় আপনাদেরকে শুরু করাবো, ইনশাল্লাহ আপনারা ভালো করে করতে পারবেন। আমরা কি কি জানছি দেখেন। পেন্টোজ সুগার, তারপর হচ্ছে অক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এএমপি, এটিপি, এডিপি, তারপর হচ্ছে ফসফোরাইলেশন অ্যান্ড ডিফসফোরাইলেশন। এই বিষয়টুকু আজকে আমরা খুব বেশি ভালো করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন তাহলে প্রথমত আমরা জানবো পেন্টোজ সুগার আসলে কি। 5 কার্বন বিশিষ্ট শর্করা বা 5 কার্বন বিশিষ্ট চিনি যদি আপনি বলেন, এখানেও কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমি একটু চিত্র বড়, এই মিঠু কথা বলতেছি কোনো বেশি, হ্যাঁ ক্লাস করাচ্ছি না আমি, দেখতে পাচ্ছ না? এই এই পচা মিঠু কোথাকার। দেখেন পেন্টোজ সুগার কিভাবে চিত্র অঙ্কন করবেন। 1টা 2টা, তারপরে 3টা 4টা, অ্যান্ড এখানে একটা, এরকম এইরকম 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 5 কার্বন বিশিষ্ট যেটা শর্করা সেটাই হচ্ছে পেন্টোজ সুগার। এখানে আর একটা কার্বন থাকে, এখানে থাকে অক্সিজেন, এবার এখানে থাকে একটা কার্বন, এখানে থাকে আরেকটা কার্বন, এখানে থাকে আরেকটা কার্বন, তারপরে এখানে একটা কার্বন অ্যান্ড এখানে আরেকটা কার্বন। দেখেন 1 2 3 4 5, এখানে একটা অক্সিজেন। এই যে এই পুরোটার নাম হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। আমরা একটু নাম দিই, এটা হচ্ছে তাহলে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তো এই 5 কার্বন বিশিষ্ট শর্করাতে যদি কখনো 1 নম্বর কার্বনে একটি হাইড্রোজেন, লক্ষ্য রাখেন এই মিঠু, একটি হচ্ছে যে কি হাইড্রোজেন অ্যান্ড আরেকটি হচ্ছে যে OH। 2 নম্বর কার্বনেও যদি একটি হাইড্রোজেন আর 2 নম্বরে OH, অথবা এটা পরিবর্তন হতে পারবে, কোনো সমস্যা নেই। একটি হাইড্রোজেন অ্যান্ড আরেকটি হচ্ছে যে OH। এখানের ক্ষেত্রে একটাতে আমাদের হাইড্রোজেন ঠিকই থাকে, বাট আরেকটা এই যে এখান থেকে উঠে যায়, অর্থাৎ এই যে এটা না, এটা আসলে কিছু থাকে না, একটা হ্যাঁ ঠিক আছে হাইড্রোজেন, তারপরে CH3OH। তো দেখেন আমরা যদি অত কাহিনী নিতে না চাই, জাস্ট 5 কার্বন বিশিষ্ট যেটা শর্করা সেটাই হচ্ছে পেন্টোজ সুগার এটা। আর 1 নম্বর 2 নম্বর কার্বন নিয়েই সবসময় খেলা হয় এখানে। তো 2 নম্বর কার্বন থেকে আমাদের যে এই অক্সিজেনটা রয়েছে না, এই 2 নম্বর কার্বনে যখন কতটুকু পর্যন্ত আপনাদের সমস্যা হয়েছিল? আমার ব্যাটারি চার্জ একটু কম ছিল, তো তাই
একটু বলছিল যে আপনি কি লো পাওয়ার মোডে চালাতে চান কিনা, আমি বললাম জি জি ও চালাতে চাই। এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? আশা করি ক্লিয়ারই দেখতে পাচ্ছেন সব কিছু। আমারটাতে তো অবশ্যই ক্লিয়ার দেখতে পাচ্ছি। ক্লিয়ারই তো আছে সবাই। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? সম্পূর্ণটা ছিল পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন পেন্টোজ সুগারের ক্ষেত্রে 2 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বনে যদি কখনো একটা অক্সিজেন দেখতে পাই বা OH আর কি একটা অক্সিজেন আছে, তাহলে এটা আমরা বলি অক্সিরাইবোজ। এখন এখান থেকে অক্সিজেনটা যদি অপসৃত হয়ে যায়, কখনো অক্সিজেনটা যদি অপসৃত হয়ে যায়, তখন চিত্রটা আমাদের কি দাঁড়াবে? 1 2 3 4। তাহলে আমাদের এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, অ্যান্ড এখান থেকে আরেকটা যাবে 5 নাম্বার কার্বন। এখন এই যে এখানে যে আসলে 2 নাম্বার কার্বন ছিল, 2 নাম্বার কার্বনে একটা কিন্তু অক্সিজেন ছিল। এখন অক্সিজেনটা যদি চলে যায়, তাহলে জাস্ট আমাদের হাইড্রোজেন থাকবে অ্যান্ড হাইড্রোজেন থাকবে। তখন এই পুরোটার নামটা, এগুলো সবগুলো চিত্র ঠিকই থাকবে, অর্থাৎ হাইড্রোজেন OH, অর্থাৎ হাইড্রোজেন OH সব কিছু ঠিক থাকবে। জাস্ট আমি এই দুটোর কথা বলছি। 2 নাম্বার কার্বন থেকে যদি একটা অক্সিজেন অপসৃত হয়ে যায়, তখন আসলে আমাদের এই চিত্রটা গঠন হবে। আর তখন এটাকে বলা হয় থাকে ডিঅক্সিরাইবোজ। এটাকে বলা হয় থাকে ডিঅক্সিরাইবোজ। এর মানেটাও বুঝতে হবে, ডিঅক্সিরাইবোজ। তো দেখেন, এটাকে ডিঅক্সিরাইবোজ কেন বলা হলো? ডি বলতে আসলে 2 বোঝানো হচ্ছে, অর্থাৎ 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেন নামেও একটা জিনিস সরে গেছে, তাই বলা হবে এটাকে তখন ডিঅক্সিরাইবোজ। 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন অপসৃত হলে অক্সিরাইবোজকে আমরা তখন কি বলবো? ডিঅক্সিরাইবোজ। তাহলে পেন্টোজ সুগার, তারপর অক্সিরাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট। এই 3টা জিনিস ক্লিয়ার হইলো কিনা একটু আমাকে জানান। আবরার বলেছে ক্লিয়ার, তারপরে হচ্ছে যে প্রিয়ন্ত ক্লিয়ার, নাদিয়া, নাসিফ, তানিয়া, তানভীর আহমেদ জয়, আফিফা, প্রিয়ন্ত, তারপরে হচ্ছে জয়নাল, তানিয়া, জয়, মিনহাজুল, ন্যান্সি, শান্ত, সবারই ক্লিয়ার হয়েছে। মিঠু তো আমাদের মিঠু আসলে বেশি পচা। আমার মিঠু আশা তোমাকে সবাই দেখতে চাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের পচা মিঠু। এ শুধু সারা দিন আদর নিবে এভাবে, মানে ওকে আদর করে দিতে হবে। ও যদি এরকম করে আদর পায়, তাহলে ওর আর কিছুই লাগে না, মানে খাবার দাবার যা আছে সব বন্ধ, শুধুমাত্র আদর খাবে ও। ওরে 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 আমার লক্ষ্মী বাবুটা রে। তোমাকে দেখে নিল সবাই মিঠু, মিঠু তোমাকে সবাই দেখে নিল। এটা হচ্ছে লক্ষ্মী সোনামণি। বস। তাহলে আমাদের পেন্টোজ সুগার গেল, অক্সিরাইবোজ গেল, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ গেল। এখন এএমপি, তারপর হচ্ছে যে এডিপি। দেখেন, এটা হচ্ছে অ্যাডিনোসিন, এটা হচ্ছে মোনোফসফেট। তাহলে অ্যাডিনোসিন মোনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো আসলে কি? তাহলে প্রথমত আমাকে জানতে হবে অ্যাডিনোসিন জিনিসটা আসলে কি। অ্যাডিনোসিন জিনিসটা হচ্ছে জানার আগে আমাদেরকে আরও কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ওই নাইট্রোজেন ঘটিত বেস, নাইট্রোজেন ঘটিত বেস হচ্ছে আমাদের সর্বমোট যদি আমরা বলি, একটা হচ্ছে যে অ্যাডেনিন, আর একটা হচ্ছে যে গুয়ানিন, আর একটা হচ্ছে যে কি সাইটোসিন, ATGC আমরা পড়েছিলাম না, ATGC, আর একটা হচ্ছে ইউ। দেখেন, এটা হচ্ছে যে অ্যাডেনিন, অ্যাডেনিন, এটা হচ্ছে যে গুয়ানিন,
তোমাকে অনেক পছন্দ করেছে সবাই মিঠু। ও মিঠু, অ্যাডিনিন, গুয়ানিন, তারপরে এটা হচ্ছে থায়ামিন বা থাইমিন বলা যায়, সমস্যা নেই। তারপরে যে সাইটোসিন, আর এই যে এটা আছে যেটা, সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল। তো এবার আসেন, তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষার এগুলা সব, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। তো এখন দেখেন পেন্টোজ সুগার যে আপনারা দেখেছিলেন না, পেন্টোজ সুগারের ক্ষেত্রে কত ধরনের কাহিনী আছে তো দেখেন। এবার এরা কাহিনী দিয়ে আমাদের শেষ করলো না, এত কাহিনী আর কত শুনবো। তো এই যে আমাদের এটা হচ্ছে যে 5 কার্বন বিশিষ্ট আমাদের পেন্টোজ সুগার ছিল, এটা ছিল আমাদের 1 নম্বর কার্বন, ঠিক আছে। এবার আসেন 1 নম্বর কার্বনে যখন আমাদের একটা অ্যাডেনিন যুক্ত হবে, এই যে অ্যাডেনিন বলে আমাদের একটা পেন্টোজ সুগার যুক্ত হবে, তখন আমরা এই পুরোটাকে বলি অ্যাডিনোসিন। যদি কখনো পেন্টোজ সুগারের সাথে অ্যাডেনিন যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি অ্যাডিনোসিন। আমি বানানটা বলে দিই একটু, বা অ্যাডিনোসিন। ওকে, এবার এখন দেখেন আমি যদি এখানে টি যুক্ত করি তাহলে হবে থায়ানোসিন, গুয়ানোসিন, সাইটোসিন। বুঝতে পারছেন? তো এখানে আপনার একটা যদি এ যুক্ত হয় তাহলে আমরা বলতে পারি অ্যাডিনোসিন। আমাদের এটাই দরকার। তাহলে এখন পেন্টোজ সুগারের আমাদের 1 নম্বর কার্বনে যদি এ যুক্ত হয় বা অ্যাডিনিন যুক্ত হয় তাহলে আমরা বলতে পারি অ্যাডিনোসিন। এবার এখন দেখেন অ্যাডিনোসিন তো আমরা বুঝলাম, তাহলে মনোফসফেট বলতে কি বোঝায়? ফসফেট কি আসলে? ফসফেট হচ্ছে অজৈব ফসফেট, PO4, আমাদের PO4 2- বলি, এক কথায় শেষ। PO4 2- এটা হচ্ছে ফসফেট। তো এটা অজৈব ফসফেট কেন? জৈব ফসফেট যদি হতো তাহলে এখানে অবশ্যই কার্বন থাকতো, আর জৈব ফসফেট না হওয়ার কারণে এখানে কার্বন নাই, এটা হচ্ছে অজৈব ফসফেট। তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে যদি কখনো আমাদের জৈব ফসফেট হয় কার্বন এবং হাইড্রোজেন মাস্ট থাকা লাগবে, আর অজৈব ফসফেট যদি হয় তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেন দুটো থাকবে না। কথা বুঝতে পারছি আশা করি। এখন দেখেন আপনারা, তাহলে এটা হলো যে একটা ফসফেট, তাহলে এই পুরোটা হলো কি অ্যাডিনোসিন। এবার আমরা যদি জাস্ট যুক্ত করতে হয় যে AMP আসলে কি, AMP অর্থাৎ অ্যাডিনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেট, মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। তাহলে এখন এই পুরোটা হচ্ছে কি অ্যাডিনোসিন না? তাহলে অ্যাডিনোসিনের ক্ষেত্রে 5 নম্বর কার্বনের ক্ষেত্রে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি, অর্থাৎ এখানে একটা ফসফেট যুক্ত হলো, অর্থাৎ যে PO4, তখন কয়টা ফসফেট যুক্ত হলো? একটাই। একটাকে আমরা কি বলি? মোনো। তাহলে আগে নাম ছিল কি অ্যাডিনোসিন, আর এটা হলো মোনোফসফেট। তাই এখন এই পুরোটার নাম হবে অ্যাডিনোসিন মোনোফসফেট, বা এই পুরোটার নাম বলতে পারবেন আপনি AMP, অ্যাডিনোসিন মোনোফসফেট। এটুকু ক্লিয়ার করতে পারলেন কিনা আমাকে একটু জানান আগে। আমার স্টুডেন্টরা প্লিজ আমাকে একটু জানান যে এটুকু ক্লিয়ার করতে পারলেন কিনা, অ্যাডিনোসিন কি জিনিস এবং অ্যাডিনোসিন মোনোফসফেটটা কি জিনিস, ক্লিয়ার করেন প্লিজ। আবার বলেছে যে ক্লিয়ার। মেঘরাজ্যে রাজপুত্র, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 312 জন থেকে 50 জন কি করবেন বলেন না? তারপরে নাদিয়া বলেছে ক্লিয়ার, আফিফা পারবেন ক্লিয়ার, খায়রুল ইসলাম, সিরাজা মুনিরা ক্লিয়ার, তানভীর বলেছে ক্লিয়ার, ইমু পাখি। আচ্ছা, ন্যান্সি আরেকবার বলতে বলেছে, বলবো, সমস্যা নেই। সিরাজা মুনিরা, জয়পাল ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ, যাক, সমস্যা নেই। এই যা ভগবান দেখেন, আমরা আবারও একটু ক্লিয়ার করি। এই তোমার দাঁত ভেঙে দেবো, তুমি চিনো? বসে এখানে। ক্লাস করাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? আমার ছাত্রছাত্রী ক্লাস করছে না এখানে। তাহলে মোনো মানে হচ্ছে যে 1, মোনো মানে হচ্ছে যে 1, ডাই মানে হচ্ছে যে কি 2, ট্রাই মানে হচ্ছে যে কি 3। এখন আমরা প্রথমত আগে পেন্টোজ সুগারটা অঙ্কন করা ফেলি। এই নিচেরটা একটু ছোট করে দিব, আর এখানে একটা, যেরকম করে যে পারে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আর একটা কার্বন থাকে। এবার 1 নম্বর কার্বনের সাথে যদি একটা আমাদের অ্যাডেনিন যুক্ত হয়, অ্যাডেনিন যুক্ত হলো, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডিনোসিন। এবার অ্যাডিনোসিনের সাথে যদি এখন এখানে একটা ফসফেট যুক্ত হয়, PO4,
এখানে আবার PO4 আপনার ওই যে 2 মাইনাস লিখতে হবে না, জাস্ট PO4 ফসফেট জাস্ট। তাহলে এখন অ্যাডিনোসিন একটা ফসফেট হয়েছে এই কারণে মোনো বা মোনোফসফেট, তাহলে আমরা এই পুরোটাকে বলতে পারি অ্যাডিনোসিন মোনোফসফেট। কথা বুঝতে পারছেন? এবার ডাইফসফেটের ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা ভুল করে যে স্যার এখানে যদি 2টা ফসফেট যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি অ্যাডিনোসিন ডাইফসফেট। তো অ্যাডিনোসিন ডাইফসফেটের ক্ষেত্রে এটা আমাদেরকে বলতে হবে না। প্রথমত অ্যাডিনোসিন মোনোফসফেট তো আগে হয়েই আছে, অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যখন আরও একটা আমরা ফসফেট যুক্ত করব, দেখেন আমরা এই কথাটা বলবো না বলার সময় যে আমাদের অ্যাডিনোসিনের সাথে 2টি ফসফেট যুক্ত হলে তাকে আমাদের কি বলা হয়, অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে 2টা ফসফেট আছে এই কারণে। আমাদেরকে বলতে হবে এইভাবে অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে, মানে এই যে এই অংশটুকু তো আগে অ্যাডিনোসিন মোনোফসফেট, তাহলে এই যে আমি আবারও একটু বুঝাই, এখান থেকে অংশটুকু তো অ্যাডিনোসিন মোনোফসফেট, তো অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যখন আমরা আরও একটা ফসফেট যুক্ত করব তখন সেটা হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এখন আমাদের এই যে গোল করে যেটা ঘিরে দিলাম সেটা হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট, অর্থাৎ AMP। তাহলে অ্যাডিনোসিন মোনোফসফেট, তাহলে অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যখন আপনি আরও একটা ফসফেট যুক্ত করবেন, ফসফেটটা হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, দ্যাট মিনস হচ্ছে IP মানে হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, ইনঅর্গ্যানিক ফসফেট মানে হচ্ছে যে জাস্ট PO4 ফসফেট। তাহলে যে AMP অর্থাৎ অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যদি একটি আরও ফসফেট যুক্ত হয় বা ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয় বা আপনার অজৈব ফসফেট যুক্ত হয় তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাডিনোসিন ডাইফসফেট বা ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট হলো। অর্থাৎ এখন আপনি যদি পুরোটার কথা বলতে চান তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। এখন অ্যাডিনোসিন ট্রাইফসফেটের কথা যখন বলে ছেলেমেয়েরা তখন বলে এরকম করে যে আমাদের যখন অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট যুক্ত করব তখনই সেটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বাট আমরা ওভাবে বলবো না, আমরা বলবো এভাবে, আগে প্রথমত অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে থাকতে হয়, তারপরে তখন আমরা আরও একটা কি যুক্ত করব, ফসফেট যুক্ত করবো। তাহলে আরও একটা আমরা ফসফেট যুক্ত করলাম এখানে PO4। তাহলে আমাদের এটা তো অলরেডি আগে কি হয়েছিল, অ্যাডিনোসিন ডাইফসফেট হয়েছিল। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন আরও একটা আমরা ইনঅর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত করব তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা যে অ্যাডিনোসিন 3টা ফসফেট আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন একটু লক্ষ্য রাখতে হবে এই অংশটুকু ক্লিয়ার করতে পারা গেল কিনা ভালো করে। আগে এই অংশটুকু ভালো করে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলেন কিনা দেখেন, অ্যাডিনোসিন মোনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আমাকে একটু জানাবেন প্লিজ। আবরার সুন্দর করে জানিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে যে সুবর্ণ সুন্দর করে জানিয়েছিল। ফুয়াদ জরি বলেছে ক্লিয়ার, জয়নাল বলেছে ক্লিয়ার, আফিফা পারবেন ক্লিয়ার, রুহুল আহমেদ বলেছে ক্লিয়ার, মেঘরাজ্যে রাজপুত্র ক্লিয়ার, রানী দেবী ক্লিয়ার, পল্লব বিশ্বাস, DX কিলার, কি কাউকে মারবেন নাকি আপনি আবার? তানভীর হাসান ক্লিয়ার, নাদিয়া আচ্ছা SH ক্লিয়ার, শাহিম আহমেদ, সন্তা রেমন, মাশাআল্লাহ অনেকগুলো কমেন্ট আছে, এতগুলো পড়া যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা দ্রুত একটু কমেন্ট করবেন তাদেরগুলো পড়ানো সম্ভব আসলে। তো দেখেন আমরা তাহলে কি করলাম, আমরা জানলাম প্রথমত পেন্টোজ সুগার, তারপরে আমরা জানলাম যে কি এখানে মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, তারপরে AMP কি জিনিস অর্থাৎ অ্যাডিনোসিন মোনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট কি, তারপরে হচ্ছে আপনার আপনাদের জানো অক্সিরাইবোজ বা ডিঅক্সিরাইবোজ জানো। এগুলো যদি আপনি ভালো করে মাথায় রাখতে না পারেন, 10% ব্যাটারি আছে তো এই কারণে একটু জিজ্ঞাসা করছে আর কি, 10% ব্যাটারি আটকাইছে এখন আর কি, একটু হালকা করে। হ্যাঁ যাক, নো প্রবলেম। তাহলে ফসফোরাইলেশন কাকে বলা হয়? তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন আমরা একটা ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত করেছিলাম তখন আমাদের উৎপন্ন হয়েছিল ATP অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই যে এটাকে বলা হয়ে থাকে ফসফোরাইলেশন, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। দেখেন ফসফোরাই মানে কি জানেন? ফসফোরাইলেশন মানে হচ্ছে যে কি এই যে একটা ফসফেট হওয়া, কিন্তু লেশন মানে হচ্ছে যুক্ত হওয়া, এক কথা শেষ। তো স্পেশালি আলোর উপস্থিতিতে এটা যুক্ত হয়, লেশন মানে যুক্ত হওয়া। তাহলে এখন এটাকে ফসফোরাইলেশনও বলতে পারি, আর একটা বলতে পারি ফটোফসফোরাইলেশন। ফটো মানে আলো, ফটো মানে আলো, ফটো মানে হচ্ছে আলো, ফসফো মানে ফসফেট যুক্ত হচ্ছে, ভালো করে বুঝবেন। ফটো মানে আলো, তাহলে আলোর উপস্থিতিতে ফসফোরাই মানে একটা ফসফেট, লেশন মানে যুক্ত হওয়া।
যখন অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আলোর উপস্থিতিতে একটা ফসফেট যুক্ত হয় এবং এটিপি গঠন করে, তখন তাকে বলা হয়ে থাকে ফটোফসফোরাইলেশন বা ফসফোরাইলেশন। তাহলে ফটো মানে হচ্ছে আলো, আর ফসফোরাই মানে ফসফেট বোঝাচ্ছে, আর লেশন মানে হচ্ছে যুক্ত হওয়া। তাহলে আলোর উপস্থিতিতে যখন আমাদের একটা ফসফেট যুক্ত হবে কার সাথে? এডিপি এর সাথে, তখন আমাদের এটিপি যুক্ত হয়। আর এই পুরো প্রসেসটাকে বলা হয়ে থাকে ফটোফসফোরাইলেশন। আর এখন এটিপিকে যদি আপনি ভেঙে দেন, তাহলে কি পাবেন? এটিপিকে ভাঙলে আবারও এডিপি পাওয়া যাবে, আর একটা হচ্ছে পিআই পাওয়া যাবে, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, আর একটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। তাহলে আলোর উপস্থিতিতেই আপনি আবার এটাকে ভেঙে আবার ওই আগের জিনিসগুলো তৈরি করতে চান, তাহলে এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন বা ডিফটোফসফোরাইলেশন। তবে স্পেশালি এটাকে ডিফসফোরাইলেশনই বলা হয়, ডিফসফোরাইলেশন। অর্থাৎ আপনি ফসফোরাইলেশন মানে হচ্ছে যে আপনার ইনঅর্গানিক ফসফেট একটা যুক্ত করা, আর ডিফসফোরাইলেশন মানে হচ্ছে যে কি আপনার এটিপি থেকে আপনার এই দুটোকে আলাদা করে দেওয়া। আশা করছি ক্লিয়ার হয়েছে আমার স্টুডেন্টের, আশা করছি ক্লিয়ার। একটু জানাবেন প্লিজ, মোবাইলে চার্জ নাই। হ্যাঁ, আমাদের এই 4টা থেকে 5টা বিষয় জানার বিষয় ছিল, সম্পূর্ণ আশা করি এবার আমার স্টুডেন্টদের ক্লিয়ার হয়েছে। ওকে, ন্যান্সি বলেছে যে ক্লিয়ার, সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার করতে পারছে। দেখেন, এই যে আজকে যেটুকু পড়ালাম আপনাদেরকে, এই বায়োলজির পড়াগুলো অবশ্যই সংজ্ঞা সহকারে প্রত্যেকটা জিনিস ভালো করে নোট করে আজকে রাতের মধ্যে সাবমিট করবেন আপনাদের গ্রুপে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আমি আজকে আপনাদের জন্য আপনাদের বায়োলজির 4র্থ অধ্যায় থেকে যে অংশগুলো আমাদেরকে জানতে হবে সেটার পর্ব নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তা এখন পর্ব নাম্বার 1 আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে, আর আজকে আমরা পর্ব নাম্বার 2 আলোচনা করব। পর্ব নাম্বার 1 অ্যান্ড পর্ব নাম্বার 2 এই অধ্যায় থেকে আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। যখন আমরা পর্ব নাম্বার 1 পর্ব নাম্বার 2 কমপ্লিট করতে পারবো, আর 2টা জিনিস বাকি থাকবে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিষয় অ্যান্ড আর একটা হচ্ছে শ্বসনের বিষয়। সালোক সংশ্লেষণ নিয়ে পুরো ক্লাস করাবো নেক্সট টাইমে, আর তারপরের দিন ক্লাস হবে আমাদের শ্বসন নিয়ে। মানে এই সপ্তাহতে আমরা আমাদের বায়োলজির 4র্থ অধ্যায় ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো আমরা খুব ভালো মতন দ্রুত যুক্ত হয়ে যাব। তো জীবনী শক্তি পর্ব 2-এ আজকে আমরা তাহলে আমাদের ওই যে আরও বেসিক যে ধারণাগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই কথাটা আমরা একেবারে বাচ্চাকাল থেকে জেনে আসছি যে শক্তির প্রধান উৎস হচ্ছে যে সূর্য। তো এখন শক্তির যেহেতু প্রধান উৎস এই সূর্যকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের চারপাশে যত ধরনের শক্তি রয়েছে এই শক্তিগুলো আমরা মানে ব্যবহার করছি। কিন্তু এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সূর্যের আলোর কোন অংশ আসলে শক্তিতে রূপান্তর হয়? সূর্যের আলোর কোন অংশ বা সূর্যের আলোর কি জিনিস শক্তিতে রূপান্তরিত হয়? আসো পিকু, এই যে আজকে আমাদের এই জ্বালাচ্ছিল, এটা হচ্ছে আমাদের সাদা পাখি। এটা হচ্ছে যে আমাদের সাদা পাখি, এই আমাদেরকে জ্বালাচ্ছিল আজকে, খুব চিৎকার করেছে আজকে। একে আমরা মাইর দিব, মায়ের। আব্দুল্লাল মনসুর বলেছে যে ফোটন। ওকে, তানভীর বা বিভিন্ন সবাই বলছে যে তাপ বেশি আছে, তাপ। ওকে, যাই হোক, তাপ সবাই বেশি বলছে, কিন্তু তাপ ইজ দ্য রাইট আনসার নয়। তাপ হচ্ছে যে রং আনসার। সূর্যের আলোর যে ফোটন কণা রয়েছে, সূর্যের আলোর মধ্যে ফোটন কণা রয়েছে, যে দেখেন সূর্যের আলোতে থাকে ফোটন কণা, আর এই ফোটন কণাকেই উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ফেলে। তাহলে দেখেন আমাদের সূর্যের আলোর মধ্যে ফোটন কণা থাকবে, এবার ওই ফোটন কণাকে পাতা ডাকবে, ভাইয়া শোনো এদিকে আসো, তোমার মধ্যে তো ভালোই জিনিস আছে যে ভাই, তুমি তো ফোটন কণা, তোমাকে কিন্তু আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারবো, আর আমরা এই রাসায়নিক শক্তিটাকে কাজে লাগিয়েই আমরা আমাদের নিজের খাবার তৈরি করব।
কথা বুঝতে পারছেন? তো এখন এই সূর্যের আলোকে নিয়ে তাহলে আমরা ওই গাছ প্রথমত তাদের কি করতে পারবে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারবে। ওই রাসায়নিক শক্তি তখন আবার গ্লুকোজে পরিণত করতে পারে। মানে কে গ্লুকোজে পরিণত করতে পারে? উদ্ভিদ পরিণত করতে পারে। তারপরে আরও একটা আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র মানে হচ্ছে পত্রের ফুটা বা ছিদ্র বলতে পারেন। পাতার মাঝে কিছু ছিদ্র লক্ষ্য করা যায়, এগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। তো এখন একটা কথা চিন্তা করি, পাতার মধ্যে আমাদের যে ছিদ্রটা থাকে সেটা কি আমাদের কীরকম করে থাকে একটু জেনে ফেলি। বিশেষ দ্রষ্টব্য, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হতে পারে। এখন পাতার মধ্যে যে আপনার আছে এটা মনে করেন খোলা, এটা বন্ধ, বন্ধ বন্ধ বন্ধ, এটা হচ্ছে খোলা। তো পত্ররন্ধ্রগুলো তারা নিজেরাই প্রয়োজনের তাগিদে খুলে আর প্রয়োজনের তাগিদে তারা বন্ধ করে দেয়। মনে করছেন তাহলে তাদের রাসায়নিক শক্তিতে রূপান্তর করার দরকার আছে, মনে করেন, হ্যাঁ, তাহলে খুলে যাবে। আর রাসায়নিক শক্তিতে রূপান্তর করার দরকার নাই বা রাসায়নিক শক্তি তাদের দরকার নাই, তখন তারা বন্ধ হয়ে যাবে বা নিজেরাই বন্ধ করে দিবে, এরকম অবস্থা আর কি। ব্লার তো না। আচ্ছা, ক্লিয়ারই তো আছে বলছে। আচ্ছা, ক্লিয়ারই তো থাকার কথা, আমারও তো সেটা কথা। অর্থাৎ পত্ররন্ধ্র হচ্ছে যে পাতার মাঝে কিছু ছিদ্র লক্ষ্য করা যায়, এগুলোকে পত্ররন্ধ্র বলা হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ দুটোই হতে পারবে। মানে প্রয়োজনের তাগিদে সে খুলে যেতে পারে, আবার প্রয়োজনের তাগিদে সে নিজেকে বন্ধ করে দিতে পারে। আচ্ছা, পত্ররন্ধ্র সম্পর্কে আমরা ধারণা নিলাম। এরপর এখন আমরা জানবো সেটা হচ্ছে যে মেটাবলিজম আসলে কী জিনিস। উদ্ভিদ এবং প্রাণীদের দেহর মধ্যে বা কোষের মধ্যে হাজারো রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তাহলে উদ্ভিদ অথবা প্রাণীদের দেহের মধ্যে হাজারো রাসায়নিক বিক্রিয়া ঘটে। এবার এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে একসাথে বলা হয়ে থাকে মেটাবলিজম। তাহলে মেটাবলিজম কি জিনিস খুব ভালো করে মনে রাখিয়েন। উদ্ভিদ এবং প্রাণীদের দেহতে হাজারো রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এদেরকে একসাথে বলা হয়ে থাকে মেটাবলিজম। এখন মেটাবলিজমের প্রকারভেদ রয়েছে, অর্থাৎ মেটাবলিজম কত প্রকার? মেটাবলিজম দুই প্রকার, একটা হচ্ছে সংশ্লেষণ আর একটা হচ্ছে বিশ্লেষণ। নট এটা আবার এটা ভাবেন না সালোক সংশ্লেষণ, এটা না, এটা শুধুমাত্র সংশ্লেষণ হবে, হ্যাঁ, এটা সালোক নয়, এটা সংশ্লেষণ। ওকে, তাহলে সংশ্লেষণ আর একটা হচ্ছে বিশ্লেষণ। সংশ্লেষণ মানে কি? অনেকগুলো ছোট ছোট জিনিস একসাথে যুক্ত হয়ে যদি বড় হয় তাহলে সেগুলোকে আমরা বলবো সংশ্লেষণ মেটাবলিজম। আর একটা বড় জিনিস ভেঙে যদি ছোট ছোটতে পরিণত হয় তাহলে আমরা সেটাকে বলবো বিশ্লেষণ মেটাবলিজম। এই জিনিসটা কীরকম আমি একটা বোঝানোর চেষ্টা করি। প্রথমত গাছ আপনার আলোক শক্তিকে সে একসেপ্ট করে বলতে কি, তার ফোটন কণ একসেপ্ট করে, অনেকগুলো ফোটন কণ একসাথে একসেপ্ট করে 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 সে গ্লুকোজ উৎপন্ন করে। এবার ওই গ্লুকোজগুলো তার ফলের মধ্যে দেয়, তার শরীরের মধ্যে দেয়, তার কাছে যা কিছু থাকে সবগুলোর মধ্যে দিয়ে দেয়। তাহলে দেখেন আপনার অনেকগুলো ছোট ছোট ফোটন কণাগুলোকে পরবর্তীতে সে রাসায়নিক শক্তিতে বড় করে একটা ফলের মধ্যে দিল। এবার ওই ফল আমরা খাই, এবার ওই ফলটা আস্তে আস্তে আমাদের পেটে গিয়ে ভাঙবে, ভাঙার পরে ছোট ছোট জিনিসে পরিণত হবে। তো এই যে এই প্রসেসটা, তাহলে সংশ্লেষণ আমাদের হচ্ছে যে গাছ পরিণত করে, আর বিশ্লেষণ অর্থাৎ যখন আমাদের খাবার প্রয়োজন পড়ে, খাবার খেয়ে যখন আমাদের জিনিসটা ছোট হয় তখন সেটা হচ্ছে বিশ্লেষণ। আর এই দুটো জিনিস আমাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আবার ঝামেলা আছে মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, এবার আসি আমরা এই যে আমাদের যে উৎপন্ন হলো, অর্থাৎ ছোট ছোট জিনিসগুলো ভেঙে আমাদের ছোট ছোট জিনিসগুলো একত্রে যুক্ত হয়ে বড় জিনিস হলো, আর বড় জিনিসগুলো যে আসলে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়া এবং গড়ার জন্য শক্তি প্রয়োজন। তাই বলা হয় মেটাবলিজমের জন্য শক্তি প্রয়োজন। এই শক্তিটা আসলে কোথা থেকে পাবো আমরা? এই মেটাবলিজমের জন্য শক্তি ওই যে আমাদের সূর্য মামা, অর্থাৎ সূর্যই হচ্ছে প্রধান হাতিয়ার আমাদের। তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ক্লোরোফিল আসলে কি জিনিস। যেটি সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদেরকে ক্লোরোফিল বলে। অর্থাৎ পাতার মধ্যে এমন কিছু জিনিস সৃষ্টিকর্তা রেখেছেন
যারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। কিন্তু আমাদের কোষের মধ্যে তাহলে ক্লোরোফিল নাই। আমাদের কোষের মধ্যে যদি ক্লোরোফিল থাকতো তাহলে আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারতাম। আর আমরা মনে করেন যে কাচ্চি খাইতাম না বা অমুক মানুষের বাড়িতে গিয়ে খাবার দাবার খাইতাম না, সম্পর্কটা ভালো হতো না আর কি। খাবার দাবার খাওয়াইলে বা খাবার দাবার কেউ খেলে মনে আত্মা শান্তি হয়, তাজা লাগে, তাদের সাথে সম্পর্কটা ভালো হয়। তো এই কারণে সৃষ্টিকর্তা তো জানে যে তোদের সম্পর্ক সুন্দর করে রাখতে হবে না, তো তাহলে ক্লোরোফিল দেওয়া যাবে না তোদের শরীরে, যা তোরা আমার নিয়ামত দিয়েছি যেগুলো, এই নিয়ামত তোরা খাস। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাই, সেই নিয়ামত আবার অন্যজনকে খাওয়াই। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিচ্ছে, আমরা শুধুমাত্র আমাদের সম্পর্ককে আরও সুন্দর করার জন্য, এটা সেটা করার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করি। তো ক্লোরোফিল হচ্ছে যে কি, যেটির সাহায্যে সূর্যের আলোকে, মানে সূর্যের আলোকে কাজে লাগে গাছের বা উদ্ভিদের যে অংশটুকু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এবার আসেন আরেকটা জানতে হবে আমাদেরকে, আত্তীকরণ শক্তি আসলে কি? আত্তীকরণ শক্তি মানে হলো শুষে নেওয়ার ক্ষমতা। যেমন আমি যদি এখন পানিতে এই পেপারটা ভাসাই তাহলে পানি শুষে নেবে, কিন্তু আমি যদি টিস্যু দিই তাহলে টিস্যু কিন্তু আরও বেশি শুষে নিতে পারবে। তাহলে আত্তীকরণ শক্তি এখানে অবশ্যই আমরা টিস্যুর বেশি বলতে পারবো। তো আত্তীকরণ শক্তি মানে হচ্ছে যে কি, শুষে নেওয়ার ক্ষমতা বা শুষে নেওয়ার একটা যে তার প্রবল আকর্ষণ সেটা। তো একটু এই সমস্ত জিনিসগুলো অবশ্যই নোট করবেন, নোট করার পর অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। প্রত্যেকটা সংজ্ঞাগুলো, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভালো করে জানতে হবে। এবার আমরা জানতে হবে সেটা হচ্ছে জৈব যৌগ কাকে বলা হয়, বা অর্গানিক কম্পাউন্ডস। কার্বন বিশিষ্ট যৌগকে জৈব যৌগ বলা হয়ে থাকে, এটাই আপনি আপাতত মনে রাখতে পারেন। কার্বন বিশিষ্ট যৌগকে জৈব যৌগ বলা হয়, অর্থাৎ জৈব যৌগতে কার্বন এবং হাইড্রোজেন প্রায় মাস্ট থাকে। মানে আপনি 95% বলতে পারবেন যে জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো জিনিস থাকে, আর কার্বন তো মাস্ট থাকে লাগবে। আর অজৈব যৌগ যেগুলোতে সাধারণত তাহলে কার্বন থাকে না, তাদেরকে কি বলা হয়? অজৈব যৌগ বলা হয়। আর এই অধ্যায়ে সবচাইতে বেশি ব্যবহৃত অজৈব যৌগ যেটা, সেটা হচ্ছে ফসফেট মূলক বা ফসফেট বলতে পারেন। তাহলে PO4 2- ফসফেট। তো এই অধ্যায়ে আপনার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে অজৈব যৌগের ক্ষেত্রে। তাহলে জৈব যৌগ হচ্ছে যে কি, কার্বন বিশিষ্ট যৌগ যেগুলো, সেগুলোকে জৈব যৌগ বলা হয়। আর অজৈব যৌগ হচ্ছে যে কি, যেগুলোর মধ্যে কার্বন নাই। যেমন দেখেন PH4, এখানে কোনো কার্বন নাই, দ্যাট মিনস এটা হচ্ছে অজৈব যৌগ। এবার আমরা এই অধ্যায় থেকে দুইটা জিনিস জানবো এবং এক্ষুনি মুখস্থ করব, একবারে এক্ষুনি মুখস্থ করে ফেলবো। সবাই যারা 72 জন লাইনে আছেন তারা অবশ্যই এই অংশটুকু ভালো করে মুখস্থ করবেন। এই অধ্যায় কত যে গুরুত্বপূর্ণ এগুলা। ফটো বলতে এই অধ্যায়ে আলো বোঝানো হবে, এই অধ্যায়ে ফটো বলতে আলো বোঝানো হবে। লেশন অর্থ যুক্ত করা হিসেবে বোঝাবে। মনে করেন যে কোনো জায়গাতে লেশন লেখা আছে, তাহলে যুক্ত করা বোঝানো হবে। এবার সিস মানে বিভাজন বা বিভক্ত বুঝাবে, সিস মানে বিভাজন বা বিভক্ত করা বোঝানো হবে। এবার মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, এগুলো বোঝানো হবে। এগুলো একটু ভালো করে আমরা এক্ষুনি মনে করে ফেলবো, আপনাদেরকে আমি একটু পরে পরীক্ষাতে ধরবো, ভালো করে দেখে ফেলেন আগে। তাহলে ফটো মানে আলো বোঝানো হবে, লেশন মানে যুক্ত করা বোঝানো হবে, সিস মানে বিভাজন বা বিভক্ত বোঝানো হবে, মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, মোনোডাই, ডাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, এগুলো 10 পর্যন্ত আমরা কেমিস্ট্রি। আমার ছাত্রছাত্রী তো এমনিতেই বিরক্ত হয়ে যাবে আসলে, এই যে আসলে বারবার আটকে যাওয়া বা অনেক সময় ক্লাসে এরকম অবস্থা হওয়া, আমারই তো বিরক্ত লাগছে, তো আমার ছাত্রছাত্রী তো অবশ্যই একটু বিরক্ত হবে। একটু মনে রাখবেন প্লিজ। তাহলে ফটো বলতে আলো বোঝানো হবে, লেশন মানে যুক্ত করা, সিস মানে বিভাজন বা বিভক্ত, মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। তো এই যে এই কথাগুলো একটু ভালো করে এক্ষুনি মুখস্থ করেন, একদম মানে কখনো আবার ভুলবেন না, এরকম করে মুখস্থ করেন। এখন কি আটকে আছে নাকি ঠিক আছে, একটু আমাকে বলবেন। এখন কি আটকে আছে নাকি ঠিক আছে আপনাদের সমস্ত ক্লাস? এখন কি আটকে আছে নাকি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার আছে?
আমার এখানে আটকে আছে, তো আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে দেখি। আচ্ছা, সিরাজ আহমেদ তো ক্লিয়ার, আব্দুল মনসুর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এই অধ্যায়ে আমরা এই শব্দগুলো খুব ভালো করে জেনে রাখবো। আরেকটা এখন জানেন, এই সব মানে এই অধ্যায় কয়েকটা পূর্ণরূপ জানতে হবে। পূর্ণরূপ হচ্ছে যেটা পিআই মানে হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, অর্থাৎ আই দিয়ে বোঝানো হবে ইনঅর্গ্যানিক, পি দিয়ে বোঝানো হবে ফসফেট। তো পিআই লেখা হয় ইনঅর্গ্যানিক ফসফেট। এএমপি মানে অ্যাডিনোসিন মোনোফসফেট। এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হবে রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এনএডিপিএইচ নিকোটিনামিড বা নিকোটিনামাইড বলা হয়। তো নিকোটিনামিড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একেবারে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ সব কিছুই করে রাখতে হবে। বাস, আপনার স্ক্রিনশট এই দুটোর একটু নিয়ে রাখেন ভালো করে। আমি এখন যে দুইটা রাখছি এই দুইটার স্ক্রিনশট একটু ভালো করে নিয়ে রাখেন। এই যে মানে এই অধ্যায়ে এগুলো আপনাদেরকে সব সময়ের জন্য জেনে রাখতে হবে। হ্যাঁ, এই যে এগুলো একটু ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নেন যাতে করে আপনাদের সমস্যা না হয়। তো আমরা এই অধ্যায় থেকে এতটুকুই আজকে আলোচনা করলাম, কারণ একটাই আসলে এই যে ইন্টারনেটের জন্য। তো আপনারা ভালো করে এই অধ্যায়ে আজকে যতটুকু বুঝালাম আর আগের যতটুকু বুঝালাম প্লিজ নোট করবেন। ভালো ছাত্রছাত্রের আচার আচরণ এটাই হওয়া উচিত যে সে যা কিছু পড়বে লিখে লিখে পড়বে। আর যারা হচ্ছে যে ফাঁকিবাজ, যারা হচ্ছে যে পরবর্তীতে তাদের জীবনের কোনো কিছু করতে চায় না, তারা কিন্তু জাস্ট ক্লাস করেই থেকে যাবে। মানে তারা কিন্তু আসলেই এই মানে ভবিষ্যতে কিছু করতে পারবে না আসলে। মানে ওই জাতীয় স্টুডেন্টের আসলে কখনোই ভবিষ্যৎ ভালো হতে পারে না। তো প্লিজ আপনারা যা কিছু গত ক্লাসে পড়েছেন, আজকে যা কিছু পড়লেন, একটু প্লিজ ভালো করে নোট করে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে পরবর্তী ক্লাস বোঝার জন্য। সো আমি মানে সামনে আর দুইটা ক্লাস নেব চতুর্থ অধ্যায়ের। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কিত অ্যান্ড আর একটা হচ্ছে আপনাদের শ্বসন সম্পর্কিত। বিস্তারিত আলোচনা দেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা তাহলে পড়াশোনা করেন। আর আপনাদের আজকে রাত 10:30 জুম মিটিংয়ে আপনাদের জন্য আলোচনা করব। আপনারা ওই কি আলোচনা বুঝতে পারেন না বা কি আপনাদের লাগবে সেটা আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আজকে আমাদের সেই চতুর্থ অধ্যায়ের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখেন, এগুলো অনেক বেশি ছেলেমেয়েদের কাছে জটিল লাগে, বাট আমি এগুলো ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আমার স্টুডেন্টদের কাছে সমস্ত বিষয়গুলো একদম ফিলে আসে, বুঝতে পারে যে আসলে এই বিষয়গুলো কি। আমরা কি আলোচনা করছি দেখেন, সালোক সংশ্লেষণ, তারপরে C3 এবং C4 চক্রটা আসলে কি। তা এটা হচ্ছে কেলভিন চক্র নামে পরিচিত, আর এটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র নামে পরিচিত। তারপরে সালোক সংশ্লেষণের প্রভাবক, তারপরে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই মানে আমাদের জীবজগৎ টিকে আছে এই সালোক সংশ্লেষণের কারণেই কিন্তু। তখন সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা উৎপন্ন হয়। আমি জাস্ট একটু কথাটা বলি আগে, মানে সালোক সংশ্লেষণটা পুরোটা কি জাস্ট আমি একটু হালকা করে বলি। সালোক সংশ্লেষণ হচ্ছে যে শর্করা জাতীয় খাবার উৎপন্ন করা, অর্থাৎ গাছ সূর্যের আলোকে কাজে লাগায়, কাজে লাগানোর পরে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ সূর্যের আলোটাকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। এবার ওই রাসায়নিক শক্তিকে গাছ আবারও পরবর্তীতে শর্করাতে রূপান্তর করে। তাহলে যে শর্করা বা গ্লুকোজ সেটা হলো আসল জিনিস। এবার এই শর্করাটা তার গাছ কী করে তার পুরো দেহের মধ্যে ছড়ায়, মানে যেটা তার খাবার। তাহলে তার দেহতে যদি ফল থাকে তাহলে ফলের মধ্যেও যাবে। এবার ওই ফল যখন আমরা খাবো তাহলে ফলের মধ্যে শর্করা রয়েছে, তাহলে ওই শর্করাটা আমরা যখন খাবো তখনই কিন্তু আমরা শক্তি পাবো।
তাই এই যে শক্তি যেহেতু পাচ্ছি একমাত্র গাছের কারণে বা উদ্ভিদের কারণে, তাহলে এখন আমি শুধু মানুষের কথা কেন, অর্থাৎ পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব কিছুই তো খাবার ছাড়া বাঁচতে পারবে না। তাহলে যেহেতু কেউ খাবার ছাড়া বাঁচতে পারবে না, তাহলে অবশ্যই জীবজগৎ টিকে রয়েছে সালোক সংশ্লেষণের কারণে। তো এই সালোক সংশ্লেষণ ছোটোকালে আমরা যেটা পড়েছি যে সূর্যের আলোকে কাজে লাগিয়ে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, সেটাকে সালোক সংশ্লেষণ বলে। বাট সেটা হ্যাঁ চলবে, বাট ওই যে এখন ভেতরে যাইতে হবে আপনাকে যে কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয়, সেটার জন্য C3 and C4 দুইটা চক্র রয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন আমরা ক্লাস শুরু করে ফেলি। প্রথমত আমি আলাদা একটা বা নতুন জিনিস জানাই আপনাদেরকে, সেটা হচ্ছে পানির সালোক বিভাজন কাকে বলা হয়। তো পানির সালোক বিভাজনকে আলাদাভাবে ফটোলাইসিস বলা হয়ে থাকে। তো পানির সালোক বিভাজনের কারণে আপনার NADH2 উৎপন্ন হয়, মানে গাছের মধ্যে NADH2 উৎপন্ন হয়, যা একটা রাসায়নিক শক্তি। আপনারা যে ADP, ATP, AMP এগুলো দেখেছেন না, এগুলো সবগুলো হচ্ছে রাসায়নিক শক্তি। তো পানির সালোক বিভাজন বা পানির ফটোলাইসিসের কারণে NADH2 উৎপন্ন হয়ে থাকে। এবার আসেন এটা রাসায়নিক বিক্রিয়াটা একটু দেখাই জাস্ট। এই যে এখানে পানি প্রথমত ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন করবে। পানি ভেঙে গেলে তো হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়। আমরা এখানে রাসায়নিক বিক্রিয়াটাকে সমতাকরণ করেছি, 2 দুগুণা 4টা হাইড্রোজেন, এখানে 2 দুগুণা 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন। তো এই যে 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন কী করতে পারবে, ত্যাগ করতে পারবে। তাহলে এই 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন ত্যাগ করাইলাম আমরা। এবার এই 4টা ইলেকট্রনের মধ্য থেকে 2টা ইলেকট্রন NADP গ্রহণ করে, মানে NADP পাতার মধ্যে অলরেডি থাকে, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা পাতার মধ্যে জমা থাকে। তারপরে আমাদের জ্বর থেকে যে পানি আসলে গাছ অ্যাকসেপ্ট করে, ওই পানি থেকে 2টা ইলেকট্রন আবার এই NADP নিবে। NADP যখন 2টা ইলেকট্রন নিবে, কার কাছ থেকে নিল, হাইড্রোজেনের কাছ থেকে নিল, তখন NADPH2 গঠন করবে। তো এই যে NADPH2 যেটা গঠিত হইল, সে গঠিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস। এটা কোনো প্রসেস অতটা কঠিন নয়, জাস্ট NADPH2 এটাও একটা রাসায়নিক শক্তি। NADP এবং NADPH2 এটাও কিন্তু রাসায়নিক শক্তি, এটাও রাসায়নিক শক্তি, বাট এটার চাইতে এটা শক্তি বেশি। তাহলে আমি আবারও বলছি, পানি ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে। এবার হাইড্রোজেন 4টা হাইড্রোজেন যেহেতু আমাদের সমতাকরণ করার পরে দেখতে পাচ্ছি, তাহলে 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অক্সিজেনকে আমরা রেখে দিচ্ছি। 4টা হাইড্রোজেনের মধ্যে থেকে NADP সবসময় 2টা ইলেকট্রনকে নিতে পারবে। এবার 2টা ইলেকট্রন কার কাছ থেকে নিয়েছিল, হাইড্রোজেনের কাছ থেকে নিয়েছিল, দ্যাট মিনস NADPH2 গঠন করবে। আমি কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন করবো আপনাদেরকে, সব একটু ভালো করে খেয়াল রাখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদেরকে, আর মনোযোগটা একটু বেশি বাড়াই দেন, তার কারণ এগুলো তো এমনিতে ছেলেমেয়েদের কাছে কঠিন। হ্যাঁ, ওকে। আচ্ছা মিঠু, তোমরা বাইরে চলে যাও, তোমরা বেশি জ্বালাচ্ছ যেহেতু, বাইরে চলে যাও, তোমাদেরকে রাখবো না এখানে, এত কথা বললে ভালো লাগে না, যাও। এবার আসেন সালোক সংশ্লেষণের আমরা পুরো প্রসেসটা দেখি। আমরা যদি সালোক সংশ্লেষণের জাস্ট এভাবে বাংলাতে লিখি, সৌরশক্তিকে প্রথমত গাছের পাতা বা গাছ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। সৌরশক্তিকে প্রথমত গাছ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এবার এই রাসায়নিক শক্তি পরবর্তীতে শর্করাতে পরিণত হয় বা গ্লুকোজে পরিণত হয়, আর এটাই ফলের মধ্যে থাকে, ধানের মধ্যে, বীজের মধ্যে, গমের মধ্যে, যাই বলেন না কেন আমরা সেটা খেয়ে থাকি। কথা বুঝতে পারছেন? এবার দেখেন সৌরশক্তি কি আসলে, সূর্যের আলোর মধ্যে থাকা ফোটন কণা যেটা, সেটাই কিন্তু সৌরশক্তি হিসেবে গাছের পাতাতে পড়ে, বা গাছের পাতাতে রোদ পড়ে, এখন ওই রোদের মধ্যে ফোটন কণা থাকে, মানে সূর্যের আলোতে থাকে ফোটন কণা, যেটা হচ্ছে সৌরশক্তি। এবার এই সৌরশক্তিকে গাছ তো রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এখন ওই রাসায়নিক শক্তিগুলো কোনগুলা, ATP, NADH2, ADP, AMP, এর সবগুলোই হলো রাসায়নিক শক্তি। তাহলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, আর এই রাসায়নিক শক্তিগুলাই পরবর্তীতে এরকম করে মিক্সড আপ হবে, মনে করেন রান্নাবান্না হবে, আর রান্নাবান্না হয়ে আপনার শর্করা উৎপন্ন করবে। তাহলে আমরা এই প্রসেসটা আসলে কিভাবে হয় সেটা একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখেন এই যে এরকম আর কি। তাহলে সূর্যের আলোর কার্বন ডাইঅক্সাইড তো লাগবে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, তাই না? তো এখন দেখেন কার্বন ডাইঅক্সাইড গাছের পাতা অ্যাকসেপ্ট করে, আর এখানে পানি জলের মাধ্যমে অ্যাকসেপ্ট করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি
এরা পরস্পরের সাথে কি হবে, যুক্ত হবে। যুক্ত হওয়ার পরেই তো আসলে ওখানে আলো পড়বে। দেখেন ভালো করে, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বোঝাচ্ছি আমি আপনাকে জাস্ট। সালোক সংশ্লেষণ তো জাস্ট এটা এমনিতে বললাম, তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কেমন করে হয় সেটা কীরকম আপনি সেটা এখন বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, সেটা হচ্ছে এরকম যে প্রথমত গাছের পাতা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্ট করবে, তারপরে মূল থেকে পানি অ্যাকসেপ্ট করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি এই দুটো আগে থাকবে, কথা বুঝতে পারছেন? পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আগে থাকবে, তারপরে আপনার আলোর সাহায্য নেবে এবং ক্লোরোফিলের সাহায্য নেবে। তাহলে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, অবশ্যই উপস্থিতিতে হতে হবে, তখন শর্করা জাতীয় খাবার উৎপন্ন করে, কিছু পরিমাণ পানি আর অক্সিজেন উৎপন্ন করে, অক্সিজেনটা ত্যাগ করে দেয়। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সংজ্ঞাটা কীভাবে দেবেন। সালোক সংশ্লেষণের সংজ্ঞা এইভাবে দিতে হবে, অর্থাৎ যেন প্রত্যেকটা জিনিস এখানে ব্যবহৃত হয়, প্রত্যেকটা জিনিস যেন ব্যবহৃত হয়। সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং পানির, ভালো করে বুঝবেন, সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং পানি পরস্পরের সাথে যুক্ত করে সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাবার গ্লুকোজ উৎপন্ন করে। এ প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। অর্থাৎ আপনি শুধুমাত্র এভাবে বলবেন না যে যে প্রক্রিয়ায় সূর্যের আলো নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাকে সালোক সংশ্লেষণ বলে। আপনি পুরো সংজ্ঞাটার মধ্যে যেন আপনার সব কিছু থাকে সেগুলো একটু আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, এবার এখানে তো কথা গেল, আমরা এবার আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হচ্ছে যে আপনার সৌরশক্তিটা আসলে কি বলেন, আপনাদের কতটুকু মনোযোগ ছিল দেখি। সৌরশক্তিটা আসলে কি, বা সৌরশক্তিটা আসলে কোথা থেকে পায় গাছ? আশা বলেছে লিখে দেন সংখ্যাটা, এটা মুখে বললে একটু বাসায় দেখে নেবেন। হ্যাঁ, ডেসক্রিপশনে চ্যাপ্টার আমি পরে লিখে রাখি, তখন ডেসক্রিপশনে চ্যাপ্টার লিখতে গিয়ে ঝামেলা হয়। ওকে, সূর্যের ফোটন কণা সূর্য থেকে না, তো আমরা সৌরশক্তিটা আসলে কি সূর্যের আলো থেকে পাই। সূর্যের আলো মানে সূর্যের আলোর কি আসলে সৌরশক্তি, মানে সূর্যের আলোর কোন অংশটা আসলে সৌরশক্তি হিসেবে কাজ করে? সূর্যের আলোর কোন অংশ সৌরশক্তি হিসেবে কাজ করে? ইয়েস, রোমানা খাতুন বলেছে যে ফোটন কণা থেকে। রিমন ফোটন, শান্তা ইসলাম বলেছে সূর্যের ফোটন কণা। রুম কি বলেছে যে হয় না, শেখ সাদি বলেছে ফোটন কণা। তানভীর বলেছে ফোটন, সরকার, জয়, ন্যান্সি, আবরার ফোটন কণা, সবাই বলেছে। থ্যাংক ইউ সো মাচ। খায়রুল ইসলাম ফোটন কণা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ছিল। তাহলে দেখেন, স্পেশালি ক্লোরোফিল এমনই একটা জিনিস, আমি আপনাদেরকে বাসায় রান্না বান্নার কথাটা বলি। আপনার ধরেন যে আপনি মাংস রান্না করবেন, ঠিক আছে? তো মাংস, তারপরে পানি লাগবে, তাহলে মাংসের সাথে পানিকে আগে সিদ্ধ করবেন। তাহলে যে মাংস পানির সাথে পানিতে আগে মাংসকে সিদ্ধ করতে হবে। তারপরে আলো হচ্ছে এমনই একটা জিনিস, আলো হচ্ছে যে এরকম, অর্থাৎ আপনি দিবেন এখানে এলাচ দিবেন, দারচিনি দিবেন, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ দিবেন, রসুন দিবেন, এগুলো সবগুলো একসাথে মিক্সড করলেন, সেটা হচ্ছে আলোর মানে তো ফোটন কণা ছিল, ফোটন কণা তো রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, আর রাসায়নিক শক্তি তো অনেকগুলো, এটিপি, এএমপি, NADH2, তাহলে ওগুলো হচ্ছে অনেক ধরনের মশলা মনে করেন। তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে আমাদেরকে গোস্ত, আর গোস্ততে আমরা অবশ্যই পানিতে আগে সিদ্ধ করব, তারপরে আমাদের আলোর প্রয়োজন পড়বে, আর এই সমস্ত জিনিসগুলো আসলে তো একটা পাত্রতে দিতে হবে, সেই পাত্রটা হলো ক্লোরোফিল। আর এটা স্পেশালি আসলে ওই রকম কাজ করে, অর্থাৎ ক্লোরোফিল এখন রান্না বান্নার কাজে যেরকম আমরা পাত্র ব্যবহার করি, হাঁড়ি, পাতিল, ঠিক একই রকমভাবে ক্লোরোফিল হচ্ছে সেই জিনিস। এটার মধ্যেই কিন্তু আসলে এগুলো রান্না বান্নার কাজ চলে, মানে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। আর রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে মূলত আসলে ক্লোরোফিলের ভেতরে। তাহলে ক্লোরোফিলকে আমাদের ওই পাত্র হয়ে গেল না রান্নার, ঠিক ওই রকম কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই যে এটা হলো এরকম ঘটনা। তাহলে আমাদের এ শর্করা যেটা হলো সেটা একেবারে সুঘ্রাণযুক্ত মাংস, কথা বুঝতে পারছেন? আর H2O এবং অক্সিজেন, এগুলো হচ্ছে যে ওই যে মাংসের ঘ্রাণ যখন নিতে যাবেন কিছু জলীয় বাষ্প আকারে চলে যায় না, ওই যে জলীয় বাষ্প আকারে এগুলো উড়ে চলে গেল আগে মনে করেন ঘ্রাণ নিতে গিয়ে। হ্যাঁ, তো এরও পুরোটাই মাংস রান্না করার মতো একেবারে। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে কি মাংস,
আমরা মাংস প্রথমত পানিতে সিদ্ধ করব, তারপরে অবশ্যই এখানে রসুন, আদা, ময়দা কেন দেবো আবার, ময়দা না, তারপরে মনে করেন যা কিছু আছে সব কিছু মিক্সড আপ করবো, তারপরে পাতিলে চড়াই দেবো, একেবারে ফ্যান্টাস্টিক করে ঘ্রাণযুক্ত আমাদের শর্করা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মূলার জুস বানাবে কি দেখতাম না। তাহলে দেখেন আমরা এখন এই বিক্রিয়াটা তো আপনার সমতাকরণ করে দেখাইনি, সমতাকরণ করে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয়ে আপনার 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। আপনারা একটু এই বিক্রিয়াটা ভালো করে দেখে নেন। আমি একটু দেখে নিই বিক্রিয়াটার ক্ষেত্রে কয়েকটা কোন জিনিসের ক্ষেত্রে কি লেখা ছিল। দেখেন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয়ে 1 অণু গ্লুকোজ, তারপরে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। বাট আপনি যদি এটা গ্রামে চিন্তা করতে চান, অর্থাৎ গ্রামে যদি আপনি চিন্তা করে মানগুলো বের করতে চান, তাহলে কী হবে, অর্থাৎ কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম পানির সাথে বিক্রিয়া করে কত গ্রাম আপনাকে গ্লুকোজ দিতে পারে, আর কত গ্রাম পানি হয়, আর কত গ্রাম অক্সিজেন হিসেবে বাইরে চলে যায়, জাস্ট গ্রাম এককে প্রকাশ করে ফেলেন। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত, 44, তাহলে 44 গুণিত হচ্ছে কত, 6, তাহলে যে 44 গুণিত হচ্ছে কত, 6, তাহলে 264, তাহলে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে কত আমাদের 264 গ্রাম, প্লাস পানি 18 গুণিত 12, 18 গুণিত হচ্ছে কত, 12, 216। এবার C6H12O6, এটা 180 হয়, তারপরে 6 অণু পানি আবার হয়, তাহলে 18 গুণিত 6, তাহলে যে 18 গুণিত হচ্ছে কত, 6, 108, প্লাস হচ্ছে 108 গ্রাম আর কি এগুলো। হ্যাঁ, প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে কত, 16 দুগুণা 32, 32 গুণিত 6, তাহলে যে 32 গুণিত হচ্ছে কত, 6, 192। অর্থাৎ আপনি যদি গাছের মধ্যে গ্রামের সম্পর্ক চিন্তা করেন, তাহলে গ্রামের সম্পর্কটা বের করে ফেলতে পারবেন, অণুর সম্পর্ক বের করা যায়। অর্থাৎ 264 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 216 গ্রাম পানির সাথে বিক্রিয়া করবে, বুঝতে পারছেন? 216 গ্রাম পানির সাথে আপনার 264 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, তারপরে এখানে 180 গ্রাম গ্লুকোজ দিবে, 180 গ্রাম গ্লুকোজ দেবে, 108 গ্রাম আপনার আবার পানি ছেড়ে দিবে, আবার আপনার 192 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এখানে ছেড়ে দিতে পারবে। আমরা জাস্ট গ্রাম এককে এটা কি করে দেখলাম, পরিবর্তন করে দেখালাম আপনাদেরকে। তো এই যে দেখেন আমাদের এই সমীকরণটার ক্ষেত্রে একেবারে সিরিয়াল বাই মনে রাখবেন প্লিজ। কার্বন ডাইঅক্সাইড 6 অণু 12 অণু পানি, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এভাবে মনে রাখেন। তখন আপনাকে তারা এখানে যে কোনো একটা হাইড করে দিবে, তখন এখানে হাইড করে দিলে বুঝতে হবে এটা গ্লুকোজ ছিল, এখানে হাইড করে দিলে এটা বুঝতে হবে পানি ছিল, কিন্তু কত অণু ছিল সেটা মনে রাখতে হবে, এটা কত অণু ছিল সেটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ এই বিক্রিয়াটাকে একেবারে ফ্যান্টাস্টিক করে আপনাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু একেবারে পুরোপুরি ঝামেলাতে চলে যাবেন আর আপনারা উত্তর করতে পারবেন না। তাহলে এই যে দেখেন এই যে গ্লুকোজ যে উৎপন্ন হলো, এই গ্লুকোজ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে এখন আমরা কি সরাসরি মেনে নেব না, গ্লুকোজ উৎপন্নটা কিন্তু খুব এত তাড়াতাড়ি হয়ে যায় নাই। গ্লুকোজ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আসলে দুইটা নির্ভর বা দুইটা পর্যায় রয়েছে। দেখেন এই শর্করা তৈরির জন্য দুটা ধাপ রয়েছে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। কঠিনের দিকে ছেলে মেয়েদের পড়তে শুরু করলো, মনোযোগটা ডাবল হবে, এখন মনোযোগটা ডাবল করতে হবে, একেবারে এটা সেটা বসেন একটু ভালো করে। শর্করা তৈরির জন্য দুটা ধাপ আছে, অর্থাৎ গ্লুকোজ যে উৎপন্ন হবে এই গ্লুকোজ উৎপন্ন করার জন্য প্রথমত দুইটা ধাপ অতিক্রম হতে হবে, তারপরে গ্লুকোজ পাওয়া যাবে। এবার প্রথম ধাপ হলো যে কি আলোক নির্ভর পর্যায়, আর দ্বিতীয়টা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর মানে কি, যেখানে আলোর প্রয়োজন পড়ে, আর আলোক নিরপেক্ষ মানে যেখানে আলোর প্রয়োজন পড়ে না। এবার দেখেন আলো আসলে কোথায় প্রয়োজন পড়ে, এই জিনিসগুলো বেশ কিছু ঝামেলা আছে স্টুডেন্টদের মাঝে। দেখেন আলোক নির্ভর পর্যায় মানে কি জানেন, এ পর্যায়ে শুধু সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, এখানে গ্লুকোজ উৎপন্ন হয় না, ভালো করে বুঝবেন। আলোক নির্ভর পর্যায় মানে হচ্ছে যে কি পাতার মধ্যে আলো পড়লো, পড়ার পরে এখন ফোটন কণাগুলোকে কি করবে, আপনার রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। তাহলে এটাই হলো আলোর কাজ, আর কিছু না, ভালো করে ক্লিয়ার করবেন। তাহলে আলোক নির্ভর শুধুমাত্র কি হয়, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এটিপি উৎপন্ন হয়, সেটা ধরতে পারেন এএমপি, এটিপি, এগুলো সেগুলো উৎপন্ন হবে।
তাহলে এটা আলোক নির্ভরের পর্যায়, আর কোনো কাজ নেই। তাহলে এখন একটা গাছ আপনার সারাদিন আলো পড়েছে মনে করেন, তাহলে সারাদিন আপনি জাস্ট ওই কী করবে, আলোকে কাজে লাগিয়ে যে সৌরশক্তিকে মানে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে রেখে দেবে, তার মধ্যে এটিপি জমা করে রেখে দিবে। যেমন মনে করেন আপনার খবর আসলো এরকম যে সামনে 2 মাস বন্যা হবে, এরকম খবর আসলো, তখন আমরা কি করব, আমরা অবশ্যই বাসাতে যার যে টাকা পয়সা আছে অন্তত চাল কিনে নিয়ে চলে আসবো আমরা 2 মাসের জন্য। তখন এটা হচ্ছে আমাদের বরাদ্দ জিনিস। তো এটা আলোক নির্ভরটা হচ্ছে ঠিক এরকম। আলোক নির্ভরে শুধুমাত্র কি হয়, সৌরশক্তিকে কাজে লাগার পরে এটিপি উৎপন্ন করে রাখলো, অর্থাৎ এটা চাল। এবার চাল আপনার ঘরে যদি মজুদ থাকে, আপনি রাতেও রান্না করতে পারেন, আপনি দুপুরেও রান্না করতে পারেন, আপনি যখন ইচ্ছা তখন রান্না করে খাইতে পারবেন। গাছও ঠিক এরকমই করে, অর্থাৎ তার কাজ হলো কি, সৌরশক্তিকে কাজে লাগে আগে এটিপি উৎপন্ন করে রেখে দেবো তার মধ্যে। এখন রোদ তুই যদি আসিস ভাই আয়, না আসলে না আয়, কোনো সমস্যা নেই, তখন আমার মতো অলরেডি রাসায়নিক শক্তি অনেকগুলো আছে, আর আমি এই রাসায়নিক শক্তিগুলোকে কি করতে পারবো, গ্লুকোজে বা শর্করাতে রূপান্তর করতে পারবো। তাহলে গ্লুকোজ বা শর্করা রূপান্তর করার জন্য আমার শুধুমাত্র আপনার রাসায়নিক শক্তিটার প্রয়োজন পড়ে। ভালো করে বুঝতে হবে কিন্তু, আলোক নির্ভর পর্যায়ে শুধুমাত্র যে রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে সে কথা মনে রাখেন। এবার দেখেন আপনার গ্লুকোজ উৎপন্ন হওয়ার জন্য এখন আর আলোর প্রয়োজন নাই, অর্থাৎ আপনার বাসায় তো চাল অলরেডি আছে। এখন ওই চাল আপনার কি দরকার, মানে ওই চাল থেকে আপনি ভাত এখন যখন যে কোনো ইচ্ছা সময় সে সময় রান্না করেন, দ্যাটস নো প্রবলেম। তাহলে ওটা হবে যে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ে। অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে রাসায়নিক শক্তিগুলো এখন শুধুমাত্র গ্লুকোজে পরিণত হতে যাবে, ব্যাস। এখন দেখেন আমাদের এটা তো পড়েছিলাম যে এডিপি এবং পিআই এরা একসাথে বিক্রিয়া করে এটিপি উৎপন্ন করে। এবার এই প্রক্রিয়াকে কী বলা হয়, ফটোফসফোরাইলেশন বলা হয়। এবার ফটোফসফোরাইলেশনের আমরা একটু বাংলাটা ভেঙে ফেলি। ফটো মানে আলো, ফসফোর মানে হচ্ছে অজৈব ফসফেট, আর লেশন মানে যুক্ত হওয়া। আমরা এগুলো অলরেডি পড়ে আসছি প্রথম এবং দ্বিতীয়তে। ওকে, তাহলে ফটোফসফোরাইলেশনটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব আলোর নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়টাতে কি হয় দেখেন, আলোর নির্ভর পর্যায়ে শুধুমাত্র রাসায়নিক শক্তির দরকার পড়েছিল। এবার আলোক নিরপেক্ষ পর্যায়ে কি করবে, যেখানে রাসায়নিক শক্তি অর্থাৎ চাল বাসায় জমা আছে, এখন আপনারা আগুন দিয়ে পানি দিয়ে যে কোনো জিনিস দিয়ে এখন আপনি সুন্দর করে ভাতটা তৈরি করবেন। তাহলে দেখেন রাসায়নিক শক্তি গাছের মধ্যে জমা ছিল পাতার মধ্যে, এবার সে কী করবে, কার্বন ডাইঅক্সাইড নিবে, তারপরে পানি নিবে, তারপরে ক্লোরোফিলের সাহায্য নিবে, তারপরে সে শর্করা উৎপন্ন করবে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে মূলত শর্করা উৎপন্ন হয়, আলোর নির্ভর পর্যায়ে শর্করা উৎপন্ন হয় না। এটাই ছেলেমেয়েদের একটা ভেজাল থাকে। আপনারা এই দুটো কথা ক্লিয়ার করতে পারলেন কিনা একটু বুঝেন আমাকে একটু বলেন তো, আপনারা এই দুটো কথা ক্লিয়ার করতে পারলেন কিনা। অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু আসলে শর্করা উৎপন্ন হয়, আর আলো যেখানে দরকার ওই আলোটা থেকে শুধুমাত্র রাসায়নিক শক্তিগুলো হয়, অর্থাৎ এটিপি। একটু বলেন তো, সাদমান জামিল ক্লিয়ারই বলেছে। শ্রুতি কবির ক্লিয়ার, তানভীর ক্লিয়ার, আবরার ক্লিয়ার, আশা ক্লিয়ার, সাইফুল্লাহ মল্লে ক্লিয়ার, গো স্যার, রোমানা খাতুন ক্লিয়ার, জয়নাল বলেছে মিষ্টি মেয়ে ক্লিয়ার, শামিমা ক্লিয়ার, আরেকবার বোঝাতে বলছে 2-1 ওকে, সবারই ক্লিয়ার। তানজিন আক্তার, মাহাদি, মোহিত, শান্তা ইসলাম, রাব্বি হাসান, পুষ্প, সবারই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সুবর্ণ সহকারে সবারই ক্লিয়ার হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন তাহলে আলো যেখানে প্রয়োজন পড়বে সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছের পাতা বলবে শোনো শোনো শোনো, তোমার দরকার হলো তোমাকে কাজে লাগে আমরা শুধু রাসায়নিক শক্তি তৈরি করে রাখবো, জমা করে রাখবো আমাদের পাতার মধ্যে, কথা বুঝছেন। এবার ওই রাসায়নিক শক্তিগুলো গাছ কিন্তু তার মধ্যে জমা রাখে। এবার রাত যখন হবে বা দিন, মনে করো অনেক সময় তো সূর্যের আলো 3-4 দিন উঠে না, তখন কি গাছ বেঁচে থাকে না? থাকে। কেন? তার মধ্যে তো রাসায়নিক শক্তি জমা করে রেখে দিয়েছে সে। এবার 3 দিন সূর্যের আলো উঠলো না মনে করেন, এখন সূর্যের আলোকে আবার এই দেখায় তোমার দরকারই নেই, যাও। গাছ বলে তোমার দরকার নেই, যাও। কেন? তোমাকে আগে কাজে লাগিয়ে আমি রাসায়নিক শক্তি উৎপন্ন করে রেখে দিয়েছি, আমি জানতাম যে তুমি 2-3 দিন হয়তো নাও আসতে পারো। তাই রাসায়নিক শক্তিগুলোকে এখন সে পানি আর কার্বন ডাইঅক্সাইডের সাহায্য নেবে আর ক্লোরোফিলের সাহায্য নেবে, তারপরে শর্করা উৎপন্ন করে দেবে। ব্যাস, সে নিজে খাবার খেয়ে বেঁচে থাকবে, তার ফলমূল সেগুলো হচ্ছে সন্তান মনে করেন, ওই সন্তানের মধ্যে ফল শক্তি পাঠাবে আর ওই সন্তানগুলোকে আমরা খাই। কথা ক্লিয়ার আশা করছি এবার? হ্যাঁ, এবার আসেন, এখন এই যে আমাদের এই শর্করাটা উৎপন্ন হইল, এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং রাসায়নিক শক্তি
ক্লোরোফিল একসাথে যুক্ত হয়ে শর্করা উৎপন্ন হলো। এই শর্করা উৎপন্ন হওয়ার জন্য সর্বমোট 3 জনের বিজ্ঞানী বলেন যে তো এরা কী করেছে, মানে 2টা পথ আবিষ্কার করেছে যে কীভাবে আসলে হয়। এক নম্বর হচ্ছে C3 চক্র বা কেলভিন চক্র, অর্থাৎ বিজ্ঞানী কেলভিন এই চক্রটা আবিষ্কার করেছিলেন। তো এটা তো খুবই বেশি কঠিন আপনাদের কাছে নাকি? আসেন, কেলভিন চক্রটা আসলে কিভাবে কাজ করছে। তো কেলভিন চক্রটা প্রথমত পাতার মধ্যে আগে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে রাইবোলোজ। আমরা কিন্তু পড়েছি যে রাইবোজ হচ্ছে যে কি প্রোটিন তৈরির কারখানা, তাই না? তো পাতার মধ্যে এই জিনিসটা থাকে। এই যে দেখেন, প্রথমত পাতার মধ্যে রাইবোলোজ 1,5-ডাইফসফেট এটা থাকে প্রথমত, ঠিক আছে? এবার এই যে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার 1,5-ডাইফসফেট মানে কি? এখন এখানের ক্ষেত্রে 1 নম্বর এবং 5 নম্বর কার্বনে 2টা ফসফেট আছে। এখন জৈব যৌগ যদি আপনারা বুঝে থাকেন তাহলে আন্দাজ করতে পারছেন। তো জাস্ট আপনি যদি জৈব যৌগ নাও বুঝে থাকেন, দ্যাটস নো প্রবলেম। প্রথমত রাইবোলোজ 1,5-ডাইফসফেট এটা পাতার মধ্যে থাকে, এবং এই রাইবোলোজ ডাইফসফেটের ক্ষেত্রে 5টা কার্বন থাকে, 5টা কার্বন। এবার কি করে জানেন? কার্বন ডাইঅক্সাইড তার মধ্যে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আগে ছিল 5টা কার্বন, আর তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো একটা, প্লাস অক্সিজেনও আছে। তাহলে 5টা কার্বন, আর এখন কার্বন ডাইঅক্সাইড যখন প্রবেশ করবে পাতার মধ্যে তখন 5টা কার্বন আর একটা কার্বন, তাহলে কয়টা কার্বন হয়ে গেল? 6টা কার্বন হয়ে গেল, তাই না? তো এই 6টা কার্বন যখন হয়ে যায় তখন সেটা উৎপন্ন হয় আসলে কিটো অ্যাসিড, মানে যেটি 6 কার্বন বিশিষ্ট যৌগ হইল সেটা হলো কিটো অ্যাসিড। এগুলো সংকেত, আপনারা সংকেতগুলো একটু গুগল সার্চ করলে হয়ে যাবে কিটো অ্যাসিডের সংকেত কী। তাহলে আবার বোঝাচ্ছি, রাইবোলোজ 1,5-ডাইফসফেট পাতার মধ্যে থাকে, যেটার মধ্যে 5টা কার্বন থাকে। এবার বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। এবার প্রবেশ করার পরে 5টা কার্বন আর একটা কার্বন, 6টা কার্বন হবে। এবার ওই 6টা কার্বন বিশিষ্ট যেটা উৎপন্ন সেটা হচ্ছে কিটো অ্যাসিড, যেটাতে 6টা কার্বন থাকে। তাহলে কিটো অ্যাসিডের মধ্যে 6টা কার্বন থাকে, কিন্তু কিটো অ্যাসিড হচ্ছে যে অস্থায়ী যৌগ, অর্থাৎ একটু পরে সেটা ভেঙে যাবে। কিটো অ্যাসিড হচ্ছে অস্থায়ী যৌগ, এটা ভেঙে যাবে। এবার ভেঙে গিয়ে কী উৎপন্ন করবে দেখেন, ভেঙে গিয়ে এই জিনিসটা উৎপন্ন করে। এই যে এই অস্থায়ী যৌগগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এখন ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা C3H7O7 এবার আমরা তো দেখতে পাচ্ছি এখানে 3টা কার্বন রয়েছে। একটু আগে আমরা দেখলাম যে এখানের মধ্যে 6টা কার্বন ছিল, তাহলে এইখানে তো স্যার 3টা কার্বন। এই যে দেখেন 2 অণু উৎপন্ন হয়েছে, তাহলে এক অণুতে 3টা কার্বন রয়েছে, কিন্তু 2 অণুতে তাহলে কয়টা থাকবে? 6টা কার্বন থাকবে। আর এটাকে আমরা যদি ছোট করে লিখতে চাই তাহলে 3PGA লেখা যায়, অর্থাৎ দেখেন ভালো করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 2 অণু আমার উৎপন্ন হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড কি ভেঙে? কিটো অ্যাসিড ভেঙে, অর্থাৎ অস্থায়ী যৌগটা ভেঙে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এবার দেখেন এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে একটা স্থায়ী যৌগ, ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো একটা স্থায়ী যৌগ। এবার এই স্থায়ী যৌগটা কয় নাম্বার ধাপে উৎপন্ন হলো? এটা হলো 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, এটা হচ্ছে 3 নম্বর ধাপ। তো 3 নম্বর ধাপে একটা স্থায়ী যৌগ তৈরি হচ্ছে, তাই এটাকে কেলভিন চক্র না বলে C3 চক্রও বলা হয়। অর্থাৎ C3 বলতে বোঝানো হচ্ছে এখানে 3 নম্বরে আপনার স্থায়ী একটা পদার্থ উৎপন্ন হয়েছে যার নাম হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এ পর্যন্ত ক্লিয়ার হলো মাই ডিয়ার স্টুডেন্ট? এ পর্যন্ত ক্লিয়ার হলো একটু বলেন তো? হ্যাঁ, এগুলো বইয়ে আছে, কিন্তু মনে করেন আবঝা করে দিয়েছে, যেটা আপনাদের হয়তো পড়তে সমস্যা হবে। সাদমান জামিন ক্লিয়ার? লিজা বলেছে যে হ্যাঁ। খায়রুল ইসলাম ক্লিয়ার? শ্রুতি কবির বলেছে জি স্যার, আমরা ক্লাসে মনোযোগ দেবো। সাইফুল্লাহ মনির বলেছে ক্লিয়ার। আবরা বলেছে যে এগুলো কি, এখানে কমেন্ট কি এখানে? সাদমান জামিন ক্লিয়ার, লিজা একটু করে ক্লিয়ার। ওই লিজার প্রতিদিনই শুধু একটু করে ক্লিয়ার হয় কেন রে? ফারিহা সুবর্ণা বলেছে ক্লিয়ার। শ্রুতি কবির, লাভলি, মিম, শেখ সাদি, নেন্সি চাকমা, পুষ্প, সামিমা, ইভা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তানভীর থ্যাংক ইউ, তানজিল একটা থ্যাংক ইউ। তাহলে এখানে যে 3 নম্বরে আসলে আপনার ওই
স্থায়ী পদার্থ তৈরি হচ্ছে, তাই আসলেই এটাকে বলা হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা স্পেশালি চক্র এরকম করে থাকে, এই যে এরকম একটা চক্র, এরকম একটা চক্র, এরকম ধরেন এটা, তারপরে এখান থেকে এটা আরেকটা চক্র, এখান থেকে এটা আরেকটা চক্র, এরকম মানে চক্র আকারে ঘুরে, তো এটা এই কারণে এভাবে। তাহলে এটা হচ্ছে রাইবোলোজ 1,5-ডাইফসফেট, হ্যাঁ হচ্ছে কিনা জানা, যে রাইবোলোজ 1,5-ডাইফসফেট, তারপরে কিটো অ্যাসিড, তারপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এটা থেকে দুইটা জিনিস উৎপন্ন হবে ভেঙে, মানে এটা ভেঙে যাবে। এখন এই যে আমরা এখানে এইভাবে দিই, তাহলে তো হচ্ছে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখন কীভাবে ভেঙে যাবে, আমরা এটাকে এরকম করে দেবো। এবার ভেঙে যাওয়ার পরে দুইটা জিনিস উৎপন্ন করে, সেই দুইটা জিনিসের নাম আমি একটু লিখে দিই। এক নম্বর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, আমি লিখে রাখছি, সেটা মনে করেন যে এই যে যেটা জিনিস, অর্থাৎ এটা থেকে আমাদের এই যেটা উৎপন্ন হবে। তাহলে দুটা জিনিস উৎপন্ন হবে কি, এখানে দেখেন ডাইহাইড্রক্সি অ্যাসিটেন ফসফেট, যেখানে 3টা কার্বন থাকে, আমাদের এখানে কিন্তু 6টা কার্বন ছিল। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে 3টা কার্বন আছে, আর এই যে আরেকটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 3-ফসফোগ্লিসারাইড। 3-ফসফোগ্লিসারাইড, কথা বুঝতে পারছেন? তাহলে 3-ফসফোগ্লিসারাইডে আমাদের কি যেন ছিল, 3টা কার্বন ছিল না? তাহলে যে এখনও 3টা কার্বন আছে এখানে, এখানেও 3টা কার্বন ছিল, এখানেও 3টা কার্বন আছে, তাহলে 3টা কার্বন 6টা কার্বন হয়েছে। আমার স্টুডেন্টরা আশা করে ক্লিয়ার করতে পারছে। এবার দেখেন এই 3টা কার্বন যখন পরস্পরের সাথে একসাথে যুক্ত হইল, যুক্ত হওয়ার পরে এখন কি হবে, এই দুইটা আবারও রাসায়নিক বিক্রিয়া করে, অর্থাৎ এই দুইটা আবারও পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করবে। এই দুটো পরস্পরের সাথে যখন আবারও রাসায়নিক বিক্রিয়া করবে, তখন আবারও রাইবোলোজ উৎপন্ন করবে। রাইবোলোজ দেখেন এখানে একটা চমক রয়েছে, এখানেই চমকটা লুকিয়ে আছে। হ্যাঁ, একটু ব্লার হয়েছে, তবে বোঝা যাচ্ছে সম্পূর্ণ। একটু ব্লার হয়েছে, হ্যাঁ দেখেন আমার একটু ব্লার হয়ে আছে, হ্যাঁ আমি ব্লার হয়েছে, তো এই কারণে মনে করেন যে নিজেও কথা বলছি না। এখন দেখি একটা আই থিঙ্ক ধরে ফেলবে। ওকে, দেখি 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 আমার মোবাইল কখন ধরে ফেলে। দেখেন একটু ব্লার আছে হালকা, এখনো এখন ক্লিয়ার হয়েছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন তাহলে দেখেন প্রথমত আমাদের কি হয়েছিল, রাইবোলোজ 1,5-ডাইফসফেট রাইবোলোজ 1,5-ডাইফসফেট পাতার মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এখন এখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পরে কি ঘটনা ঘটে, কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ 1,5-ডাইফসফেটে 5টা কার্বন থাকে। এবার এখানে কার্বন একটা প্রবেশ করে, কার্বন যখন প্রবেশ করবে তখন আমাদের 6টা কার্বন হবে, আর 6 কার্বন বিশিষ্ট যেটা সেটা হচ্ছে কিটো অ্যাসিড। আর কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী যৌগ, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এরপরে এখন এই কিটো অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে 2 অণু 3-ফসফোগ্লিসারাইক অ্যাসিড উৎপন্ন হবে, এবং এখানে আপনার যদি ছোট করে এটাকে পড়তে যাই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ভেঙে গিয়ে আরও 2টা জিনিস উৎপন্ন করে, একটা হচ্ছে যে কি ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, আর একটা হচ্ছে ফসফোগ্লিসারাইড। এবার এখন দেখেন এই দুইটা আবারও ভেঙে যায়, এই দুটো ভেঙে যাবে। এবার এই দুইটা পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ভেঙে গিয়ে আবারও রাইবোলোজ গঠন করবে। এবার রাইবোলোজে কতটি কার্বন ছিল আপনাদের আশা করি মনে আছে? 5টি কার্বন ছিল। দ্যাট মিনস রাইবোলোজে 5টা কার্বন ছিল, এর পুরো প্রসেস ঘটার পরে আবারও 5টা কার্বন হয়েছে। বাট এখানে আমাদের দুটোর হিসাব যদি করি তাহলে তো 6টা কার্বন ছিল, তাহলে এখান থেকে আমাদের একটা কার্বন কি হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলছি যে প্লাস একটি মুক্ত কার্বন, একটি মুক্ত কার্বন। তাহলে এ পুরো একবার যখন প্রসেসটা ঘটবে, রাইবোলোজ যখন আবারও হবে তখন কিন্তু আমাদের একটা মুক্তভাবে কার্বন উৎপন্ন হয়ে থাকবে। এবার আরেকবার যখন প্রসেসটা ঘটবে
তখন আরও একটা মুক্ত কার্বন হবে, আবার যখন প্রসেসটা ঘটবে আবার একটা মুক্ত কার্বন হবে। এভাবে 6 বার যখন প্রসেসটা ঘটে তখন আসলে 6 বার ঘটার ফলে 6টা মুক্ত কার্বন হয়, আর 6টা মুক্ত কার্বন হওয়ার পরে তখন গঠন হয় C6H12O6। এই যে আমাদের গ্লুকোজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। এবার আমরা ক্লিয়ার করতে পারলেন কিনা আমাকে বলেন একটু। এবার গ্লুকোজ উৎপন্ন করার প্রক্রিয়া ক্লিয়ার করতে পারলেন কিনা বলেন। 64 জন স্টুডেন্ট আছে আমার 300 জনের কাছ থেকে। আবরার বলেছে ক্লিয়ার, রাব্বি বলেছে ক্লিয়ার, ন্যান্সি নাদিয়া ক্লিয়ার, শ্রুতি কবির ক্লিয়ার। এই তো আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার করতে পারছে। সাদমান জাবেল, জান্নাতুল মাওয়া, তাহেরা সুলতানা, লিজা, পুষ্প ক্লিয়ার, খায়রুল ইসলাম, মাহাদি, জান্নাতুল্লাহ, ইভা, শ্রুতি কবির, এসকে, রিপন সহকারে সবারই ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমাদের এগুলো অবশ্যই খুব ভালো করে জানা দরকার ছিল, তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমার মতো করে। আশা করছি আমার স্টুডেন্টরা বুঝতে পারছে। এগুলো পার্ট পার্ট করে বুঝতে হবে, তাই আপনাদেরকে বুঝলাম। তাহলে ক্যালভিন চক্রের ক্ষেত্রে জাস্ট একটা ঘটনা মনে রাখবো আমরা, 3 নম্বরে এখানে স্থায়ী পদার্থ উৎপন্ন হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি C3 মানে গতিপথ বা আপনার কেলভিন গতিপথ। এবার দেখেন বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক আরও একটা গতিপথ আবিষ্কার করেছে, সেটা হচ্ছে যে C4। তাহলে ওখানে 3 নম্বরে কি হয়েছিল? 3 নম্বরে আপনার স্থায়ী পদার্থ তৈরি হয়েছিল। তাহলে এখানে ক্ষেত্রে কী হবে? 4 নম্বরে, অর্থাৎ এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিড বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমাদের স্থায়ী পদার্থ যেটা থাকে সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট আপনার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে যেহেতু 4 কার্বন বিশিষ্ট রয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম C4 দেওয়া হয়েছে। তো এটা হ্যাচ এবং স্ল্যাক একসাথে আবিষ্কার করেছিলেন। এবার দেখেন আপনার C4 এ হ্যাচ এবং স্ল্যাক এবং কেলভিন চক্র দুটোই লক্ষ্য করা যায়। অর্থাৎ যখন C4 থাকবে সেখানে অবশ্যই C3 অর্থাৎ 3 নম্বর ধাপে অবশ্যই স্থায়ী পদার্থ উৎপন্ন হয়, আর 4 নম্বরেও হয়, 3 নম্বরেও হয়, 4 নম্বরেও হয়। তাই বলছে যে কি এই C4 এ হ্যাচ এবং স্ল্যাক এবং কেলভিন চক্র দুটোই লক্ষ্য করা যায়। তাই আপনার C3 এর চাইতে C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা কী হবে? বেশি হবে। তাহলে এখন আপনাকে জানতে হবে যে আপনার এই C4 জাতীয় উদ্ভিদগুলো কোনগুলো। এখানে বইয়ে সুন্দর করে উল্লেখ করা রয়েছে যে এখানে কয়েকটা জাস্ট আপনার উদ্ভিদের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে, আমি নামগুলো বলে দিচ্ছি, একটা হচ্ছে ভুট্টা, আর একটা হচ্ছে আখ, তারপরে ঘাস জাতীয় উদ্ভিদ মুথা ঘাস, তারপরে অ্যামারথা ঘাস ইত্যাদিতে আপনার C4 উদ্ভিদ আপনার বইয়ে দেখতে পাবেন। হ্যাঁ, তো এই যে গেল আমাদের সালোক সংশ্লেষণ, এবং সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমাদের এই হ্যাচ এবং স্ল্যাক এটা হচ্ছে C4, আর একটা ছিল আমাদের C3। তাহলে এই যে C3 অ্যান্ড C4 এর কাহিনী তো আমরা শেষ করলাম। এখন আমাদেরকে এই যে এইগুলো রয়েছে, এই প্রভাবকগুলো একদম সহজ। সালোক সংশ্লেষণের ক্লোরোফিলের ভূমিকা কী? অর্থাৎ সালোক সংশ্লেষণ সরাসরি ঘটার জন্য ক্লোরোফিল অবশ্যই ভালো সাহায্য করে। ক্লোরোফিল বলে যে কি আমার মধ্যে তুমি রান্নাবান্না করে, আমার মধ্যে তুমি পানি টানি দিয়ে সুন্দর করে তুমি শর্করা উৎপন্ন করবা, মানে এই জিনিসটা, মানে মোট কথা আপনার ক্লোরোপ্লাস্ট যাতে নষ্ট না হয়ে যায়, হ্যাঁ, তখন সেটা আসলে আমাদের এই ক্লোরোফিলটা খুব সাহায্য করে। তো মানে এগুলো খুব সহজ কথা। তারপরে সালোক সংশ্লেষণ আলোর ভূমিকা কী? অর্থাৎ আলো না থাকলে তো আপনার ফোটন কণা উৎপন্ন হতো না, আর ফোটন কণা না হলে তো আপনার কী হতো না? ওই রাসায়নিক শক্তি হতো না, আর রাসায়নিক শক্তি না হলে কিছু হতো না। তাহলে এখন এটা তারপর কোন আলোতে আপনার ওই সালোক সংশ্লেষণ বেশি হয় সেগুলো একটু পড়লে বোঝা যাবে। এগুলো কোনো সমস্যা হয় না ছেলে মেয়েদেরকে। তারপরে সালোক সংশ্লেষণের প্রভাবক আলো, বাহ্যিক প্রভাবক, বাহ্যিক মানে বাইরের প্রভাবক, অর্থাৎ বাইরে কী কী রয়েছে? আলো রয়েছে, তারপরে হচ্ছে তাপমাত্রা রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে বাইরে, আর পাতার ভেতরে কী কী রয়েছে সেগুলো অভ্যন্তরীণ প্রভাবক, যেমন ক্লোরোফিল রয়েছে পাতার মধ্যে, পাতার বয়স, তারপরে হচ্ছে শর্করার পরিমাণ, পটাশিয়াম। তারপরে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব যেটা, সেটা কি আমরা প্রথমেই বলে দিয়েছি না? অর্থাৎ সালোক সংশ্লেষণ না হলে পৃথিবীতে আপনার জীবের অস্তিত্ব টিকে থাকতে পারতো না। আচ্ছা, একটা কমেন্ট করেছিল, ওকে, হ্যাঁ, এই ছিল আমাদের আসলে আলোচনা আজকের আসলে। তারপরে আমরা নেক্সট টাইম আলোচনা করব শ্বসন নিয়ে।
তো শ্বসন নিয়ে যখন আমাদের বিস্তারিত আলোচনা শেষ হবে তখনই আসলে আমরা অধ্যায়টাকে আরও ভালো মতন ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। মানে আজকে আমরা সালোক সংশ্লেষণের মানে যত বংশধর ছিল সেই বংশধরগুলোকে নিয়ে আলোচনা করলাম। তো তাহলে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আজকে আমাদের বায়োলজি চতুর্থ অধ্যায় থেকে আমাদের দুইটা টপিক বাকি ছিল, একটা হচ্ছে সবাত শ্বসন অ্যান্ড আর একটা হচ্ছে অবাত শ্বসন। তো সবাত শ্বসন অ্যান্ড অবাত শ্বসন নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। ক্যামেরাতে একটু পানি জমে গেছে, আসলে আমি একটু মুছে দিই আগে, তার কারণ আপনাদের আসলে ওই মোবাইলটাকে ফ্রিজে রাখতে হয়েছিল। বাস এবার ক্লিয়ার আছে। হ্যাঁ, তো সবাত শ্বসন অ্যান্ড অবাত শ্বসন থেকে কিন্তু আমাদের সৃজনশীলে খুবই ভালো প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এই দুটো সম্পর্কে খুব ভালো করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন আমরা চতুর্থ অধ্যায়িত আলোচনা করছিলাম এর আগেও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘোলা হবে না আশা করছি, ওই একটু ফ্রিজে রাখছিলাম মোবাইলকে, তো এখানে ক্যামেরাতে ওই যে চারপাশের বায়ুগুলো জমে যাচ্ছে না। ফ্রিজে রাখলে অনেক সময় আপনার ভালো হয়, যাতে করে ওই আপনার ব্লার ক্লার দেখাতে চায় না তেমন একটা আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে। তো আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের এই সবাত শ্বসন বা অবাত শ্বসন জানতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, একদম মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ করে ফেলেন এই তিনটা কথা। একেবারে কণ্ঠস্থ না, ঠোঁটস্থ করে ফেলেন একেবারে। মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আঙ্গুলস্থ যা আছে আপনার সবগুলো করে ফেলেন আগে। তখন এই তিনটার উপর ভিত্তি করে আপনাকে হিসাব নিকাশগুলো করতে হবে। এক অণু NADH2 ভেঙে 3 অণু ATP উৎপন্ন হবে, আর এক অণু FADH2 ভেঙে 2 অণু ATP উৎপন্ন হবে, আর এক অণু GTP ভেঙে 1 অণু ATP উৎপন্ন হবে। যদি তাহলে কোনো জায়গাতে এক অণু NADH2 দেখি, তাহলে ওটার বদলে 3 অণু ATP লিখতে পারবো। এক অণু FADH2 দেখি, 2 অণু ATP লিখতে পারবো। এক অণু GTP দেখি, আমরা 1 অণু ATP লিখতে পারবো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আপনাদেরকে অবশ্যই ভালো মতন জেনে নিতে হবে। আঙ্গুলস্থ হচ্ছে কি জানেন, মানে একেবারে আঙ্গুলের কাছাকাছি থাকবে, লিখতে গেলে যেন আপনার কাছাকাছি চলে আসে এরকম, এটাকে বলা হয় আঙ্গুলস্থ। আচ্ছা, শ্বসন কাকে বলা হয়? যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই, সেটা হচ্ছে যে খাবার ভেঙে শক্তি উৎপন্ন করাকে শ্বসন বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আপনার সংজ্ঞাতে দিয়ে চলে আসেন না, মানে আপনি জাস্ট বোঝার জন্য এই সংজ্ঞাটা অ্যাপ্লাই করছেন। অর্থাৎ আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার পরে আমাদের পেটে সেটাকে আগে কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সেটাকে ভাঙার পরে ওর মধ্য থেকে ATP বের করে নেয়, আর ওটাই হলো স্পেশালি শ্বসন। আপনি আবার এটা ভাবেন না যে শ্বসন হচ্ছে এক ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়া, না, শ্বসন মানে খাবার ভেঙে শক্তি উৎপন্ন করা। এখন আমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো, বা আমরা শ্বসনের আসল সংজ্ঞাটা একটু জানি। যে প্রক্রিয়ায়, আমি কিন্তু এই পৃষ্ঠা থেকে আপনাদের প্রশ্ন করব, একটু ভালো করে মনে রাখেন কিন্তু। যে প্রক্রিয়ায় জীবদেহের জটিল যৌগ ভেঙে মানে জারিত হয়ে একই কথা, ATPতে রূপান্তরিত হয়, তাকে শ্বসন বলা হয়। এবার জটিল যৌগ কি স্যার, আমরা সেটা বুঝলাম না। জটিল যৌগ হচ্ছে যে সমস্ত যৌগগুলো আপনার তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। জটিল যৌগ হচ্ছে সেই সমস্ত যৌগগুলো যেগুলোকে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। রসায়নে এটা নিয়ে আলোচনা আছে। তো এই জটিল যৌগগুলো কি হয়ে যায়, ভেঙে যায়। বা আমরা ধরেন একটা আপেল খেলাম, এই আপেলের মধ্যে শুধু কি আপনার প্রোটিন রয়েছে, শুধু কি আপনার লিপিড রয়েছে, শুধু কি মাত্র আপনার আয়রন রয়েছে? না, এখানে অনেক ধরনের জিনিস আছে। তাই আসলে এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে জটিল যৌগ। তাই বলছে যে জীবদেহের জটিল যৌগগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে ATPতে রূপান্তর হবে, আর এই প্রক্রিয়াটাকে কি বলা হবে, শ্বসন বলা হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এক অণু GTP ভাঙলে কত অণু ATP তৈরি হয়? এক অণু GTP ভাঙলে কত অণু ATP উৎপন্ন হয়? প্রথমত মিম উত্তর দিয়েছে, তারপরে উত্তর দিয়েছে খালেদ, তারপরে হচ্ছে জয়নাল, তারপরে হচ্ছে নাদিয়া, তারপরে লিজা, তারপরে কেয়া। এদের সবারই উত্তর সঠিক হয়েছে।
তারপরে সম্পর উত্তর ভুল হয়েছে। মিম বলেছে 1, হৃদয় 3 ভুল হয়ে গেছে। বৈশাখী, আসমাল হোসনা, আফিফা, খায়রুল ইসলাম, মিনহাজুল আবেদিন, তাহেরা, মাহাদি, সর্দি, ওকে সবারই উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে খাবারের মধ্যে জটিল জিনিস থাকে, ওই জটিল জিনিসগুলো ভেঙে যায়, ভেঙে যাওয়াটাকেই শ্বসন বলা হয়। এবার দেখেন এই যে, তাহলে আমাদের খাবার যেটা খাচ্ছি সেটা এক ধরনের শর্করা। আমরা যা খাবার খাচ্ছি সাধারণত আমরা সেটাকে শর্করা ধরবো, আর ওই শর্করাটা অক্সিজেনের উপস্থিতিতে কী হয়, ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, যেটা আমরা ছেড়ে দিই, আর এখানে এটিপি উৎপন্ন করে, যে এটিপিটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ রয়েছে সেই কোষগুলো অ্যাকসেপ্ট করে থাকে। তো এটাই হচ্ছে স্পেশালি শ্বসন। তো এবার এখন দেখেন আমরা একটা জিনিস সেখান থেকে জেনে রাখবো, দেখি আপনাদের কারো জানা আছে কি না। আমরা যখন অনেক সময় দ্রুত গতিতে লিখি, আমাদের প্রত্যেক জায়গাতেই তাহলে কি ঘটছে, শ্বসন ঘটছে। এক কথায় শেষ, শ্বসন হওয়ার ফলে আমাদের শক্তি উৎপন্ন হয়, আর ওই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন জিনিস করতে পারি। আমরা লিখছি এখন মনে করেন, তাহলে লেখার ক্ষেত্রে অবশ্যই শক্তি লাগছে, তাহলে এই শক্তিটা সরবরাহ করছে অবশ্যই তাহলে শ্বসন প্রক্রিয়া। এখন ওই শ্বসন প্রক্রিয়া তো শক্তি সরবরাহ করছে, এখন আমাদের লেখার ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, দেখা যায় যে কি আপনার হাত লেগে গেছে বা হাতে ব্যথা অনুভব হচ্ছে। তো এই হাতে ব্যথা অনুভব হওয়ার কারণে এক ধরনের অ্যাসিডের দায়ী থাকে আসলে। ওই অ্যাসিডের নাম কি কারো জানা আছে আপনাদের? হাত ব্যথা অনুভব বা পা ব্যথা অনুভব, যে কোনো জায়গাতে যদি ব্যথা অনুভব হয় হঠাৎ করেই, মানে লিখছি বা কোনো কাজ করছি ওখানে ব্যথা অনুভব হচ্ছে, তাহলে সেই জায়গাতে তো শক্তি উৎপন্ন হচ্ছে ঠিকই, কিন্তু সেই ব্যথাটা আসলে কোন অ্যাসিডের কারণে হয়ে থাকে কারো জানা আছে আপনাদের? মেঘরাজ্যের রাজপুত্র, আমি আপনাকে অবশ্য আজকে কমেন্ট করতে দেখি নাই। তানজিনা আক্তার, বাহ 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 বাহ, ক্যা বাত, বলেছে ল্যাকটিক অ্যাসিড। থ্যাংক ইউ সো মাচ তানজিনা, আপনার জন্য 2 কেজি ধনেপাতা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমাদের যখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তখন ওই ল্যাকটিক অ্যাসিডটা মানে শক্তি উৎপন্ন করার সময় ল্যাকটিক অ্যাসিডের আসলে কিছু আবির্ভাব ঘটে, এই কারণে আমাদের হাতটা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এটা হচ্ছে আমাদের ওই শ্বসন প্রক্রিয়া। শর্করাযুক্ত খাবার অক্সিজেনের মাধ্যমে কি হবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি উৎপন্ন করবে। এটাই হচ্ছে তাহলে মূলত শ্বসন। তাহলে এই শ্বসনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে সবাত শ্বসন, যেটা উদ্ভিদ এবং প্রাণী দুটোতেই হয়ে থাকে। অবাত শ্বসন, এটিও উদ্ভিদ এবং প্রাণী দুটোতেই হয়ে থাকে। সবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন পড়ে, অবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন পড়ে না। ওই অবাত শ্বসনটাই আসলে আমাদের ওই ল্যাকটিক অ্যাসিডের যে কথাটা সেটা মনে রাখবো। তখন দ্রুত যখন শক্তি উৎপন্ন করতে হয় হাতের জায়গাটাকে, তখন কিন্তু স্পেশালি অবাত শ্বসন ঘটে। আর অবাত শ্বসন ঘটার কারণে আপনার অক্সিজেনের অনুপস্থিতি থাকে, দ্রুত করতে গেলে অক্সিজেনটা পায় না সবসময়, দ্রুত করতে গেলে অক্সিজেনটা হয় না। আর অক্সিজেনটা যখনই হয় না তখন আলাদা ধরনের এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিডের কারণে আমার হাত ব্যথা করতে থাকে। তো দেখেন, তাহলে সবাত শ্বসন মানে যেখানে আপনার ওই অক্সিজেনের প্রয়োজন হয় সেটা হচ্ছে সবাত শ্বসন। তবে আমরা একটু ডিফারেন্টভাবে সংজ্ঞাটা জানার চেষ্টা করব। সবাত শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু মানে কি, যেগুলো শ্বসনে অংশগ্রহণ করবে, প্রোটিন, লিপিড, শর্করা, জৈব অ্যাসিড, আমি এগুলো সবগুলো শিখিয়েছি আপনাদেরকে। এই সমস্ত জিনিসগুলো সবাই কী হয়ে যাবে, ভেঙে যাবে। অর্থাৎ একটা খাবারের মধ্যে প্রোটিন থাকতে পারবে, লিপিড থাকতে পারবে, শর্করা থাকতে পারবে, জৈব অ্যাসিড, সাধারণত এই 5 ধরনেরই জিনিস থাকে। এই 5 ধরনের জিনিসগুলো ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড, কিছু পানি আর বিপুল পরিমাণ শক্তি এটিপি উৎপন্ন করবে। আমরা ওই যে ছোট কথাটাকে একটু বড় করে সুন্দর করে সাজিয়ে লিখেছি। এটাই হচ্ছে সবাত শ্বসনের আসল সংজ্ঞা। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু অর্থাৎ প্রোটিন, লিপিড, শর্করা, জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে বা সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলা হয়ে থাকে। তো এখন এটাকে আমরা যদি কী করতে চাই, আমাদের আকারে আমাদের ওই যে রাসায়নিক বিক্রিয়া আকারে লিখতে চাই, তাহলে সেটা হবে এটা। দেখেন, C6H12O6, তাহলে এই যে 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাহায্য নেবে। 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাহায্য নেবে। আমরা কিন্তু গতকালকে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কিভাবে গ্লুকোজ উৎপন্ন হয়। 6 অণু পানি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এরা পরস্পরের সাথে যুক্ত হয়। তারপরে আমাদের বিভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে, তারপরে আলো থাকে, এগুলো হয়ে আমাদের কি হয়,
1 অণু গ্লুকোজ আর 6 অণু অক্সিজেন হয়। কিন্তু এখন আমরা কি করতে চাচ্ছি, এই গ্লুকোজটা তো আপেল বা বিভিন্ন ধরনের খাবারের মধ্যে রয়েছে, এখন এই গ্লুকোজটাকে আমরা ভেঙে দিতে চাচ্ছি। মানে আমরা তো খাবো, খাবার খেয়ে না শক্তি উৎপন্ন হবে এখন, তাই তো? তাহলে আমাদের এই যে গ্লুকোজটা এখন অক্সিজেনের সাহায্য নেবে ভাঙার জন্য, এবং আরও বেশ কিছু এনজাইম হচ্ছে কি, যারা রাসায়নিক বিক্রিয়াকে ঘটতে সাহায্য করে বা রাসায়নিক বিক্রিয়াকে ঘটতে ভালো মতন সাহায্য করে। তো তাহলে আমাদের গ্লুকোজ অক্সিজেনের সাহায্য নেবে এবং বিভিন্ন এনজাইমের সাহায্য নেবে। তারপরে এখানে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা না ত্যাগ করে ফেলছি, তারপরে কিছু পরিমাণ পানি, এবং আমাদের শক্তি উৎপন্ন করে, আর এই শক্তিটাই আমাদের শরীরে কাজে লাগায়। এবার দেখেন, মনে রাখতে হবে আমাদের শক্তিটা আসলে কত অণু এটিপি। এসএসসি লেভেলে আমাদের আলোচনা করা হয়েছে 38 অণু এটিপি, কিন্তু স্পেশালি আমরা এইচএসসিতে গিয়ে আরও একটা খাঁটি জিনিস জানতে পারবো, তখন আরও ভালো করে বুঝতে পারবো যেখানে আসলে 38 অণু এটিপি নয়, বরং এখানে 36 অণু এটিপি উৎপন্ন হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন এখানে তাহলে করে রাখছি, সেটা হচ্ছে যে যদি এখন আপনাদের প্রশ্নটা আসে যে 1 অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি উৎপন্ন হয়, তাহলে আপনাদেরকে উত্তর দিতে হবে সেটা হচ্ছে যে 38 অণু এটিপি। যদি বলে যে 2 অণু ভেঙে কত হয়, তাহলে 38 গুণিত 2। 3 অণু ভেঙে কত হয়, 38 গুণিত 3। এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। ওকে, এবার আপনাদেরকে একটু মাথা ধরে করে ফেলি, আপনাদের মনে আছে কিনা প্রথম কথাগুলো একটু ওখান থেকে একটু ধরার উচিত হবে আমার অবশ্য। 2 অণু FADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? 2 অণু FADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? 2 অণু FADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? কে বলেছে 4 অণু? কি বলে, পুষ্প 38 বলছে, খায়রুল ইসলাম 38, সবাইকে 38 এখন দেবে নাকি? জান্নাতুল আফরিন 38, প্রিয়ন্ত 38, কেয়া বলেছে 4, আগে বলেছিল অবশ্যটা। নাদিয়া বলেছে 4, শ্রুতি নাদিয়াতে 1 বলেছে, শ্রুতি কবির বলেছে 4, ফয়সাল 4 বলেছে, নেন্সি বলেছে 38, আফিফা বলেছে 4, মেঘরাজ্যের রাজপুত্র বলেছে 4, সাগর বলেছে 4। ঠিক আছে জয়, চেক করবেন ইনশাল্লাহ। আমরা বলেছে 76, শ্রুতি কবির 4 অণু। এই আপনাদেরকে বলেছিলাম না, এটা মুখস্থ, এটা হচ্ছে যে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ এবং আঙ্গুলস্থ করতে হবে। হ্যাঁ, আঙ্গুলস্থ হয় না, এই কারণে ভুলে গেছেন। 1 অণু NADH2 ভেঙে যদি 3 অণু হয়, তাহলে 2 অণুতে সমান কত হবে? 6 অণু হবে। 3 অণুতে কত হবে? আপনার 9 অণু হবে। এবারে 1 অণু FADH2 সাথে 2 অণু এটিপি হয়, তাহলে 2 অণু থেকে কত হবে? 4 অণু হবে। একদম সহজ কথা, এটা ভুললেন না প্লিজ, এটা ভুললে তো সমস্যা। তাহলে গ্লুকোজ ভেঙে আমাদের মানে 1 অণু গ্লুকোজ ভেঙে 38 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে কেমতে হয়, ওটা এখন আমরা জানবো। তো এই কেমতে হওয়াটা সর্বমোট 4 প্রক্রিয়াতে হয়ে থাকে। 1 নম্বরটা দেখব আমরা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি, মানে 4টা ধাপে গিয়ে ফাইনালি তখন আমাদের ওই 38 অণু এটিপি পাওয়া যাবে। দেখেন একটু ভালো করে ক্লিয়ার করেন। গ্লুকোজ আছে প্রথমত, এবার এই গ্লুকোজ প্রথমত গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যায়। এবার এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে স্যার গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কোথায় ঘটে? এখন আপনাদেরকে আমি যে বলবো, বই নেবেন আপনার আগে, এখানে সুন্দর করে লেখা আছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, অ্যাসিটাইল কোয়েও সাইটোপ্লাজমেই ঘটে থাকে। এ দুটো প্রথম দুটো পদ্ধতি মানে গ্লাইকোলাইসিস আর অ্যাসিটাইল কোয়ে, এ দুটোই সাইটোপ্লাজমে ঘটে থাকে। একটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, ওই সাইটোপ্লাজমেই এই জিনিসটা ঘটে থাকে। ওকে, দেখেন গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যখন গ্লুকোজটা ভাঙবে, দেখেন আমি ধরেন এখন এটাকে এটা গ্লুকোজ, এখন এটাকে আমি এভাবে দিলাম, তাহলে ধরেন এভাবে ভেঙে গেল। তাই ভাঙতে আমাকে একটা কি দিতে হয়েছে? শক্তি দিতে হয়েছে না? আমাকে একটা শক্তি অবশ্যই দিতে হয়েছে। তাহলে এটা আমারটা যে শক্তি দিতে হয়েছে সেটা হচ্ছে ব্যয়িত শক্তি। কথা বুঝতে পারছেন? তাহলে আমার এখানে কিছু শক্তি কি হবে? ব্যয় হবে, আর কিছু আমাদের উৎপন্ন হবে। একটু লক্ষ্য রাখেন, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ যখন ভেঙে যায় তখন 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এদিকে 1 অণু, এই দিকে আরেক অণু। আমাদের গ্লুকোজে 6টি কার্বন রয়েছে, পাইরুভিক অ্যাসিডে 3টা কার্বন থাকে। পাইরুভিক অ্যাসিডের সংকেত এর অনেকবার দিয়েছে। পাইরুভিক অ্যাসিডে 3টি কার্বন, তাহলে 6টা কার্বন ছিল,
তিনটা কার্বন, ঠিক আছে। এবার আরও জিনিস উৎপন্ন হয়, 4 অণু এটিপি, 2 অণু NADH2, আর আমরা বলেছিলাম কিছু খরচ হয়ে যায়, 2 অণু এটিপি খরচ হয়ে যায়। ভালো করে বুঝবেন। এবার গ্লুকোজ যখন গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভাঙে তখন 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, আর এই দুইটা জিনিস উৎপন্ন করে, অর্থাৎ 4 অণু এটিপি আর 2 অণু NADH2, ঠিক আছে। তো এই যে উৎপন্ন এগুলো করার ক্ষেত্রে কিছু তো খরচ হবে, সে খরচটা হচ্ছে 2 অণু এটিপি। তাহলে এখন আমরা এখান থেকে হিসাবটা টানবো এইভাবে, অর্থাৎ পুরো সংজ্ঞাটা আগে টেনে ফেলি। আচ্ছা, পুরো সংজ্ঞাটার ক্ষেত্রে আগে একটা কথা বলে রাখা ভালো, যেখানে তাহলে এটিপি থাকলো কতটুকু, দেখি আপনারা কেউ উত্তর দিতে পারেন। এটিপি থাকলো তাহলে কতটুকু বলেন তো? এখানে উৎপন্ন হওয়ার পরে, খরচ হওয়ার পরে কতটুকু এটিপি থাকছে, খুব ভালো করে চিন্তা করে উত্তর দেবেন। বাহ, সাইফুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। C3H4O3, থ্যাংক ইউ। হ্যাঁ, পদার্থবিজ্ঞান ক্লাসটা তো আসলে যে টাইমে থাকে আমি সেই টাইমেই তো নিই। হায় রে হায়, সবাই 2, 6, 8 কে দিচ্ছে আল্লাহ জানে এগুলোতে। যাই হোক, আমি আর কারো না পড়ি, একটু ভালো করে বুঝেন। এখানে 4 অণু এটিপি আর 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে। তাহলে 1 অণু NADH2 মানে কত অণু আপনাদেরকে এটিপি বলেছিলাম? দেখেন, এই যে 1 অণু NADH2 মানে 3 অণু এটিপি। তাহলে 2 অণু NADH2 হয়েছে না, 6 অণু এটিপি। তাহলে এটার ধরুন 6 অণু এটিপি, আর এটা তো অলরেডি 4 অণু এটিপি ছিল। তাহলে 4 আর 6 কত? 10 অণু এটিপি উৎপন্ন হয়েছে, আর খরচ হয়েছে 2 অণু। তাহলে আমাদের বাকি থাকবে কত? 10 থেকে 2 বাদ দিলে 8। তাহলে এখন আপনার যদি বলা হয় যে গ্লাইকোলাইসিস পদ্ধতি কাকে বলা হয়, যে পদ্ধতিতে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2 এবং 2 অণু এটিপি খরচ হওয়ার, 2 অণু এটিপি উৎপন্ন হয়ে 2 অণু এটিপি খরচ হয়ে সর্বমোট 8 অণু এটিপি বরাদ্দ থাকে, তাকে গ্লাইকোলাইসিস পদ্ধতি বলা হয়। এখন দেখেন আপনার সংজ্ঞাটা ওইরকমই আসবে। এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, আর এই যে 6 অণু কার্বন ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে 2 অণু এটিপি খরচ হওয়ার পর 2 অণু এটিপি এবং 2 অণু NADH2 এর অবশিষ্ট থাকাকে গ্লাইকোলাইসিস পদ্ধতি বলা হয়ে থাকে। একটু বলেন তো দেখি, আপনারা এই গ্লাইকোলাইসিস পদ্ধতি একেবারে ভালো করে ক্লিয়ার করতে পারলেন কিনা, একটু জানাইন প্লিজ। নাজমুল ক্লিয়ার করতে পারছে অবশ্য। এগুলো একটু কঠিন লাগে প্রথমত একটু আসলে, হ্যাঁ 2-3 বার যখন পড়বেন এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। জয় বলেছে ইয়েস, তারপরে জান্নাতুল মা বুঝছে, প্রিয়ন্ত ক্লিয়ার, রোমানা খাতুন ক্লিয়ার, তারপরে লিজাও ক্লিয়ার, তাহেরা সুলতানা ক্লিয়ার, শিউলি কবির না ক্লিয়ার হয় নাই, আফিফা ক্লিয়ার, মৌলতা ক্লিয়ার, আমিনুর বিশ্বাস ক্লিয়ার, তারপরে মুশফিক, ফয়সাল, আফসানা, লাভলি, ফারিহা, ন্যান্সি, আবরা, রাজপুত্র, নাদিয়া। কিন্তু নাদিয়ার প্রতিদিনই শুধু ক্লিয়ার কম হয়, সবারই ক্লিয়ার হয়, নাদিয়া শুধু কম বলে। হ্যাঁ দেখেন, আবারও বলছে। তাহলে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে গ্লুকোজটা প্রথমত ভেঙে যাওয়ার পরে 1 অণু পাইরুভিক অ্যাসিড, আর 1 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে, 4 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন করবে। আর এগুলো উৎপন্ন করার জন্য কিছু তো খরচ দিতে হবে, অর্থাৎ শুধুমাত্র লাভ খালিতে হবে না, কিছু লস তো করতে হবে। 2 অণু এটিপিটা খরচ হয়ে যায়। তাহলে 4 অণু এটিপি আর 2 অণু NADH2, এটা সম্পূর্ণ মিলে কত এটিপি হয়? 1 অণু NADH2 মানে 3 অণু এটিপি। তাহলে 2 অণু NADH2 মানে কি? 6 অণু এটিপি। তাহলে 6 আর 4 কত? 10 অণু এটিপি। এবার 10 অণু এটিপি আমাদের কি হয়ে যায়? থাকার পরে 2 অণু এটিপিটা খরচ হয়ে যায়, তাহলে 8 অণু থাকছে। তাই বলছে যে কি 6 অণু কার্বন ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে, তাহলে যে 6 অণু কার্বন ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে 2 অণু এটিপি খরচ হওয়ার পর, তাহলে 2 অণু এটিপি খরচ হওয়ার পর 2 অণু এটিপি এবং 2 অণু NADH2 এর অবশিষ্ট থাকে। তাহলে 2 অণু এটিপি থাকে না, এটা 2 অণু এটিপি না, কেন এটা ভুল লিখেছি আমি, এটা 4 অণু এটিপি।
এখানে 4 অণু এটিপি হবে আর কি। হ্যাঁ, আপনার কত অণু লিখেছে যেন? 2 অণু এটিপি ও 2 অণু NADH2। না ঠিক আছে, তাহলে 2 অণু NADH2 মানে কত? 6 অণু এটিপি, আর এখানে 2 অণু এটিপি, তাহলে 8 অণু এটিপি। মোট কথা 8 অণু এটিপি এখানে থাকবে, এক কথায় শেষ। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 8 অণু এটিপি আপনার জন্য বরাদ্দ থাকে। তাহলে আমাদের হিসাবটা একটু দেখে নেব আমরা। ব্যয়িত শক্তি কি হচ্ছে? ব্যয়িত শক্তি 2 অণু এটিপি। এবার নিট উৎপাদন, ব্যয়িত শক্তি আর নিট উৎপাদনের মধ্যে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ব্যয়িত শক্তি মানে যেটা খরচ হয়ে গেছে, আর নিট উৎপাদন মানে কি? যে খরচ সহকারে সবগুলো আমাদের। নিট উৎপাদন বলতে বোঝানো হচ্ছে যে কি 6 অণু এটিপি আমাদের এখানে হয়েছিল, আর 2 অণু এটিপি, অর্থাৎ 6 অণু কোনটা? 2 অণু FADH2 ভেঙে 6 অণু এটিপি হয়েছিল, আর 2 অণু এটিপি অলরেডি আমাদের হয়েছিল, মানে এটা তো খরচ। তাহলে সর্বমোট কত হবে? 6 আর 2 কত? 8, আর 8 আর 2 কত? 10। তাহলে গ্লাইকোলাইসিসে সর্বমোট যেটা হয় সেটা হচ্ছে যে কি 10 অণু এটিপি, আর ব্যয়িত শক্তির 2 অণু, নিট উৎপাদন হচ্ছে যে কত? 8। এগুলো প্রত্যেকটাই কিন্তু MCQ এর জন্য আসবে। MCQ এগুলো তো মাস্ট, তো ভালো করে একটু জেনে রাখেন প্লিজ। তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে এখন কি আমাদের ওখানে ছিল পাইরুভিক অ্যাসিড, এখন পাইরুভিক অ্যাসিড ভেঙে যাবে। 2 দিকের পাইরুভিক অ্যাসিড ছিল যে, এবার 2 দিকের পাইরুভিক অ্যাসিডগুলো ভেঙে যাবে। এবার পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 দিকে যেটা ছিল, এদিকেও পাইরুভিক অ্যাসিড এখনও ছিল, এ পাশেও পাইরুভিক অ্যাসিড ছিল, একটু আগে দেখলেন আপনারা। এবার ওই পাইরুভিক অ্যাসিডগুলো ভেঙে গিয়ে 3টা জিনিস উৎপন্ন করে। 1 নম্বর কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর হচ্ছে যে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ, অর্থাৎ অ্যাসিটাইল কোএ হচ্ছে যে কি বড় একটা যৌগ যার মধ্যে জাস্ট 2টা কার্বন থাকে, আর 1 অণু NADH2 থাকে। বই এখানে 2 লেখা আছে, এটা ভুল লেখা আছে আসলে, এটা আপনারা 2 দিবেন না, 1 দিবেন, ঠিক আছে? এখানে 2 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে 4 অণু হয়ে যায়। এটা কিন্তু 4 অণু নয়, 2 অণু হবে। আমি আবারও বলছি, তাহলে আমাদের পাইরুভিক অ্যাসিড ভাঙার পরে, বাম দিকের পাইরুভিক অ্যাসিড ভাঙার পরে এই 3 ধরনের জিনিস উৎপন্ন হবে, আবার ডান দিকের পাইরুভিক অ্যাসিড ভাঙার পরে এই 3 ধরনের জিনিস উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড 1 অণু, তারপরে 2 অণু আপনার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ, আর আপনার NADH2 হবে। তাহলে একটু লক্ষ্য রাখেন এখানে আপনারা যে এখানে সর্বমোট জিনিস আসলে উৎপন্ন কতটুকু হচ্ছে। একটু আপনাদেরকে দেখাই, কোথায় ছিল? তাহলে গ্লাইকোলাইসিসে আমাদের হিসাবটা তো গিয়েছিল। আচ্ছা, গ্লাইকোলাইসিসের হিসাব ছিল না, আমি হিসাবটা একটু বের করি। মানে অনেক জিনিস বোঝানো হয়ে গেছে, সেগুলো পৃষ্ঠা বাকি আছে এদিকে। তাহলে আমাদের এই ধাপটা যেটা, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোএ ধাপ বলা হয় স্পেশালি। হ্যাঁ, হালকা একটু ব্লার হয়েছে, মোবাইলকে এতগুলো ফ্রিজে রাখলাম, তারপরও আমাদের সাথে বেইমানি করছে আর কি। এখন ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে NADH2 1 অণু। তাহলে এই পাশে যদি চিন্তা করেন, তাহলে 2টার মিশ্রণ করে কি হবে? 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তারপরে 2 অণু অ্যাসিটাইল কোএ, তারপরে হচ্ছে যে কি আপনার 2 অণু NADH2। তাহলে এটার হিসাব টানতে হবে আমাদেরকে। তাহলে উৎপাদিত বস্তু কি কি হলো দেখেন। অ্যাসিটাইল কোএ ধাপে কি হচ্ছে? উৎপাদিত বস্তু 2 অণু অ্যাসিটাইল কোএ হইল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড হলো, আর 2 অণু NADH2 হইল। এবার নিট উৎপাদন আপনাকে তো বাইর করতে হবে নাকি? এখন আসেন, নিট উৎপাদন কি? তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড হয়েছে, তারপরে 6 অণু এটিপি হয়েছে। তাহলে 6 অণু এটিপি, কেন না 6 অণু এটিপি? কেন 6 অণু এটিপি হবে? 2 অণু NADH2 ভাঙলে 6 অণুতে এটিপি হয়, তাই না? এখানে NADH2 কি ছিল? 1 অণু, এখানে 1 অণু ছিল। তাহলে আমাদের কি হবে এখানে? অবশ্যই আমাদের 6 অণু হবে। এখন আমাদের ওই মোট হিসাবটা একটু টানার চেষ্টা করি এখান থেকে। তাহলে আমাদের অ্যাসিটাইল কোএতে আমাদের যে হিসাবটা, আমি একটু বই থেকেও দেখাই আপনাদেরকে। আপনারা এখানে এমনি আজে বাজে কমেন্ট করছেন, কী দরকার এগুলো কমেন্ট করার বলেন তো? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখেন, এই যে হিসাবগুলো, এগুলো বুঝালাম আমি আপনাদের কাছকে। এই যে এগুলো একটু বাসায় প্লিজ ভালো করে দেখে নেবেন। আমি যেগুলো বললাম সবগুলো এখানেই আছে। তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড হয়, আর সব মিলে 6 অণু এটিপি হয়। কেন 6 অণু? তখন NADH2 আর NADH2 রয়েছে এখানে, যেগুলোকে ভাঙলে আমরা এটিপি পাবো। কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা এটিপি পাই না, অ্যাসিটাইল কোএকে ভাঙলে আমরা এটিপি পাই না। তাই যাকে ভাঙলে এটিপি পাবো তাকেই আমরা ভেঙে হিসাবটা করব। তাহলে এরপরের যে ধাপটা, এর লাস্ট ধাপ যেটা,
সেটা হচ্ছে ক্রেবস চক্রের ধাপ। তো ক্রেবস চক্রের ধাপটা কি হয়? ক্রেবস চক্রতে গিয়ে আপনার যে জিনিসগুলো উৎপন্ন হয় সেটা দেখেন, আমি এখানে লিখে রাখছি। মানে এরপরের যেটা ধাপ সেটা হচ্ছে এটা, এই যেটা। তাহলে অ্যাসিটাইল কো এ ভাঙবে, ভাঙার পরে যে ধাপটা হবে সেটা হচ্ছে ক্রেবস চক্র। তাহলে এটা হচ্ছে ক্রেবস চক্র, এ পাশেও ক্রেবস চক্র। অর্থাৎ এখানে আপনার অ্যাসিটাইল কো এ ভেঙে এটা উৎপন্ন করেছে, আর অ্যাসিটাইল কো এ ভেঙে এখানে এটা উৎপন্ন করেছে। না, ব্লার নিয়ে আপনারা একটু ভুল ভাবছেন। এবার অ্যাসিটাইল কো এ ভেঙে ক্রেবস চক্রতে কি কি উৎপন্ন হচ্ছে সেটা দেখেন। 3 অণু NADH2 উৎপন্ন হয়েছে, 1 অণু FADH2 উৎপন্ন হয়েছে, 1 অণু GTP উৎপন্ন হয়, আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড একদিকে। আর দুই দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে 3 অণু মানে 6 অণু NADH2, আর 2 অণু FADH2, তারপর 2 অণু GTP, আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা থেকে আমরা ATP পাবো, এটা থেকেও ATP পাবো, এটা থেকেও ATP পাবো, বাট কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা ATP পাবো না। এগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে একটু মনে রাখবেন, তাহলে আপনাদের MCQ করাগুলো কিন্তু খুব সহজ হবে। MCQর উত্তরগুলো করতে পারবেন আপনারা, নাহলে কিন্তু ধরা খাবেন আপনারা। তাহলে এখন এই হিসাবটা কীভাবে টানবেন দেখেন, এই হিসাবটা কীভাবে টানবো, এই যে দেখেন। তাহলে NADH2 কত হলো? সর্বমোট 6 অণু, এখানে 3 অণু, এখানে 3 অণু। FADH2 কত? 1 অণু, 1 অণু, 2 অণু। GTP 2 অণু, কার্বন ডাইঅক্সাইড আমাদের 4 অণু। মোট উৎপাদন আর কি এটা। এবার এখন আমাদের কত অণু ATP হবে এখানে দেখেন, কত অণু ATP হইল। 1 অণু NADH2 থেকে আপনি এখন কতটুকু ATP পাবেন সেটা লিখতে হবে। তাহলে আমরা 1 অণু NADH2 থেকে পাবো 3 অণু, তাহলে 3 6 কত হবে? 18 অণু ATP হবে। তারপরে FADH2 যদি আমরা দেখি 1 থেকে 2টা ATP পাওয়া যায়, মানে 1 অণু থেকে, তাহলে দুজনে কত হবে? 4 অণু ATP। আর GTP ভাঙলে 1 অণু ATP পাওয়া যায়, তাহলে 2 অণু থেকে 2 অণু পাওয়া যাবে। তাহলে 18 আর 4 কত? 22, 22 কত? 24। দেখেন আমাদের ক্রেবস চক্রতে 24 অণু ATP উৎপন্ন হয়, আর এটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্রটা ঘটে থাকে। কথা বুঝতে পারছেন? তো এখন এই 24 অণু ATP যেহেতু সবচাইতে বেশি ATP, দ্যাটস ওয়াই আমাদের ওই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তো এই এতগুলো ATP, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের পাওয়ার হাউস বা শক্তির পাওয়ার হাউস, বা শক্তি ঘর। তাহলে এখন এখানে তো 24 অণু হইল, এবার এর আগে কতটুকু ছিল? এর আগের কতটুকু ছিল? 24 অণু, আর এর আগে ছিল 6, 24 25 26 27 28 29 30, আর তার আগে ছিল আমাদের কতটুকু? 8। তাহলে 30 আর 8 কত হলো? 38 অণু। তাহলে এই যে এভাবে সর্বমোট 38। আমি আপনাদেরকে একটু দেখাই হিসাবটা। আমাদের বইয়ে এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 6 আর 2 কত? 8 অণু ATP। অ্যাসিটাইল কো এতে কি 6 আর 2 জাস্ট 6 অণু। তাহলে 8 আর 6, তাহলে কত হলো? 9 10 11 12 13 14, 14 আর 24, তাহলে কত হলো? 38 অণু। তাহলে এভাবে আমাদের শ্বসনে, অর্থাৎ 1 অণু জাস্ট যদি গ্লুকোজ ভাঙে তাহলে 38 অণু ATP উৎপন্ন হয়। তো এটা ছিল সবাত শ্বসন। এবার অবাত শ্বসনটা একবারে সহজ অ্যান্ড ছোট্ট, জাস্ট মানে 10 মিনিটও লাগবে না ভালো মতন বুঝতে। এগুলো দেখেন খুবই সহজ। তাহলে অবাত শ্বসন মানে যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে অবাত শ্বসন। তাহলে আমরা চলে যাচ্ছি ওইদিকে। অবাত শ্বসনের 2টা ধাপ আছে মাই ডিয়ার স্টুডেন্ট। 1 নাম্বার হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, মানে গ্লুকোজ সম্পূর্ণ ভাঙে না, কিন্তু সবাত শ্বসনে আমরা দেখলাম গ্লুকোজ সম্পূর্ণ ভেঙে যায়। আর তাহলে অবাত শ্বসনের 2টা ধাপের মধ্যে 1 নম্বর ধাপ হচ্ছে যেখানে গ্লুকোজ সম্পূর্ণভাবে ভাঙে না, আর 2 নম্বর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তো অসম্পূর্ণ কোথায় ঘটে আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ কোথায় ঘটে সেটা আমরা দেখব। অবাত শ্বসনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যেখানে কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। আর আমরা তো একটু আগেও জেনেছিলাম সবাত শ্বসন মানে অক্সিজেনের প্রয়োজন পড়ে, অবাত শ্বসন মানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না। তো দেখেন এটার নাম কি আপনারা বলেন তো? C2H5OH। দেখি দেখি আমার কোন স্টুডেন্ট বলতে পারে এটার নামটা। আটকে যদি কখনো যাই, আমার প্রিয় ছাত্রছাত্রীরা মনে করেন আটকে গেছে, তাহলে আমরা এই যেভাবে ব্যাক করব। হ্যাঁ, ব্যাক করার পরে আবারও ক্লাসে প্রবেশ করব, দেখবেন যে ঠিক হয়ে গেছে।
এই যে এটা এটা গ্লুকোজ না তো? আচ্ছা নক দিয়েছেন, আমি দেখব। ইথাইল অ্যালকোহল মোস্তফা বলেছে। লিমিট শেষ হয় নাই দীপা, আপনার করতে হবে, সেন্ড মানি করতে হবে, আপনি পেমেন্ট করলে আসবে না। এটা হচ্ছে ইথানল। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ইথানল বলতে পেরেছেন। OH থাকলে স্পেশালি অ্যালকোহল হয়, বা ইথাইল অ্যালকোহল যে বলেছিল, থ্যাংক ইউ। তো একটা কার্বন থাকলে হয় মিথানল, দুইটা থাকলে ইথানল। ইথানল 11 অধ্যায় পড়বো, তখন আপনাদেরকে জানাবো আমি এগুলো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এখান থেকে জাস্ট একটা কথা ক্লিয়ার করি তাহলে। গ্লুকোজ যখন ভেঙে যায় এনজাইমের সাহায্য নিয়ে, ইথানল উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর মাত্র 20 কিলো ক্যালোরি উৎপন্ন করে শক্তি। কথা বুঝতে পারছেন? তো এখানের ক্ষেত্রে জাস্ট এটা হচ্ছে অবাধ শ্বসনের আপনার বিক্রিয়া, যে এখানে গ্লুকোজ ভেঙে আপনার ইথানলে উৎপন্ন হয়। আর এটা কোথায় ঘটে? এটা স্পেশালি যেগুলো আপনার ছোট ছোট জীব রয়েছে, ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এদেরও তো বেঁচে থাকতে হবে, এদেরও তো শ্বসন ঘটাতে হবে, এদেরও তো শক্তি উৎপন্ন হতে হবে। তো সৃষ্টিকর্তা তাদের জন্য এই ব্যবস্থাটা করেছে। তারা গ্লুকোজ জাতীয় খাবার খেলে তাদের আমাদের কি হবে? ইথানল উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড, এবং তারা 20 কিলো ক্যালোরি শক্তি পাবে। বুঝতে পারছি আমরা এবার? তো দেখেন, এদের এখানের ক্ষেত্রে মানে এই যে আপনার উৎপন্নগুলো হলো, এ উৎপন্ন হওয়াটার ক্ষেত্রে আপনার প্রথম যেটা ধাপ, সেটা একবারে সবাত শ্বসনের মতোই। অর্থাৎ সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা যেরকম ঘটেছে, ঠিক অবাধ শ্বসনেও গ্লাইকোলাইসিসের মতোই। অর্থাৎ কি, এই ধাপে কি হয়? 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 2 অণু ATP উৎপন্ন হয়। একটু আগে আপনার তো সবাত শ্বসনে যেটা দেখলেন, সবাত শ্বসনের আপনার প্রথম ধাপ আর অবাধ শ্বসনের প্রথম ধাপ একই। কিন্তু দ্বিতীয় ধাপ যেটা পাইরুভিক অ্যাসিডের বিজারণ, যেটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। পাইরুভিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড, তারপরে ইথাইল অ্যালকোহল এবং শক্তি উৎপন্ন করে। তো এখন একটু চিন্তা করেন যে পাইরুভিক অ্যাসিডটা, এইটা এখন আমাদের ওই যে হাতে যখন লিখতে থাকি বললাম না, ওই জায়গাতে এই জিনিসগুলো উৎপন্ন হয় আসলে। তো এটা দুইভাবে সম্পন্ন হয়, পাইরুভিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল এবং শক্তি, আর পাইরুভিক অ্যাসিডগুলো ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি। তাহলে এটা আমাদের হাতে নয়, বরং এটা আমাদের কোথায় হচ্ছে? ওই যে ছোট ছোট যেগুলো জীব রয়েছে তাদের ক্ষেত্রে এটা ঘটে। আর পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি যেটা উৎপন্ন হয়, সেটা আমাদের শরীরে ঘটছে। তাহলে অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড যেহেতু আছে, যেখানে ব্যথা পাবো সেখানে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। আর এখানের ক্ষেত্রে একটা বিষয় বা একটা টপিক আপনাদের বাকি থাকবে, সেটা হচ্ছে যে এই যে এরকম করে ছোলা, অর্থাৎ শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হয়, সেটা কিভাবে প্রমাণ করতে হয়। আমাদের এটা তো প্রমাণটা আমরা সবাই ক্লাস 6 থেকেও পড়ে আসছি। অর্থাৎ যে ছোলাগুলো ধরেন আপনার মানে 2টা পাত্রতে ছোলা রাখলাম, এবার 2টা পাত্রতে ছোলা রাখার পরে, ছোলা মানে হচ্ছে ছনা বুট যেটা বলি আর কি আমরা, ওই ব্লার তো না, সম্পূর্ণ ক্লিয়ার। তো এখানে আপনারা যে ছনা বুট রাখলাম, এখানে যে ছনা বুট রাখলাম বা ছোলা রাখলাম, এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি কি করবে? ছোলাগুলোকে অঙ্কুরিত হতে সাহায্য করবে না, মানে মেরে ফেলবে। আর এখানে যে ছোলাগুলো থাকবে সেগুলোতে যে অঙ্কুরিত হয়েছে, এই যে অঙ্কুরিত অঙ্কুরিত অঙ্কুরিত, তাহলে অঙ্কুরিত মানে কি? হালকা হালকা সবুজ আছে, আর সবুজ কি করতে পারবে? আপনার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে শক্তি উৎপন্ন করতে পারবে। এখন কিছুক্ষণ পরে দেখা যাবে যে আপনার এখানে যে থার্মোমিটার লাগানো ছিল, এই থার্মোমিটারটা আপনার যে জায়গাটাতে ছিল সেই জায়গাতে স্থির তাপমাত্রাটা, আর এই থার্মোমিটারে যে তাপমাত্রা ছিল তাপমাত্রাটা থেকে আরও উপরে চলে যাবে। তাপমাত্রা বেড়ে গেছে না? তাহলে তাপ এক ধরনের কি? শক্তি। তাই সবাত শ্বসনে বা শ্বসনে শক্তি উৎপন্ন হয়, কিন্তু শ্বসন না থাকলে শক্তি উৎপন্ন হয় না। এটা আসলে এটা প্রমাণ করতে চাই। আমার এই স্টুডেন্টরা আশা করি সবাত শ্বসন, অবাধ শ্বসন এই সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছে। এখন আপনাদের দায়িত্ব কী হবে জানেন? এই 4র্থ অধ্যায়টাকে ফুল কমপ্লিট করে ভালো মতন আজকে রাতেই পড়বেন। আজকে রাতে ভালো করে কমপ্লিট পড়ার পরে আপনি এই অধ্যায়ের MCQগুলোকে সমাধান করবেন, ইনশাল্লাহ সবগুলো পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আজকে আসলে ইয়াতে আসতে পারবো না, মানে আমার অনেক কথা বলা হয়ে গেছে আজকে, তো মানে একটু রেস্ট করতে হবে আমাকে। তো আজকে আমরা তাহলে আর জুমে আসছি না, আমরা আগামীকালকে না পরশু দিন আসবো, আর আগামীকালকে আপনাদের প্রশ্ন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।